আচ্ছা, যারা কানেক্টেড আছো তারা কি কথা শুনতে পাচ্ছো? জি ম্যাম। স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমি বলেছিলাম যে আমরা আসলে অ্যাপ্লিকেশন লেয়ারের দুইটা অ্যাপ্লিকেশন লেয়ারের যে ধরনের অ্যাপ্লিকেশন থাকে তারা আসলে দুইটা প্যারাডাইমে কাজ করে। একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার প্যারাডাইম, আর একটা হচ্ছে পিয়ার টু পিয়ার প্যারাডাইম। এরকম একটা কনসেপ্ট আমি বলেছিলাম। আচ্ছা, তো আমরা এতদিন যতগুলো অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল পড়েছি, সেক্ষেত্রে আসলে আমরা ক্লায়েন্ট সার্ভার রিলেটেড যে কমিউনিকেশন সেটা দেখেছি। তো এরপরে বাকি থাকলো আসলে আমাদের পিয়ার টু পিয়ার ফাইল, মানে ফাইল ডিস্ট্রিবিউশন বা এই নেটওয়ার্ক প্যারাডাইম এরকম একটা। তো আমরা আজকের ক্লাসে আসলে এর একটা ওভারভিউ দেখার চেষ্টা করব। যতখানি পারি এটা দিয়ে অ্যাপ্লিকেশন লেয়ারটা শেষ করব। এর পরের পরবর্তী ক্লাসগুলোতে আমরা আসলে টিসিপি, ইউডিপি এগুলো মানে ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল গুলো পড়বো। অর্থাৎ অ্যাপ্লিকেশন লেয়ারের জন্য লাস্ট ক্লাস হচ্ছে এটা। এবং এই ক্লাসে আমি হচ্ছে যেটা পড়াবো, এই টপিকসটা পড়াবো হচ্ছে আমি রসের বই থেকে। ঠিক আছে, এর আগে গত ক্লাসে যেটা পড়েছিলাম ছিল হচ্ছে ফ্রোজেনের বই থেকে, আর আজকে যেটা পড়াচ্ছি এটা হচ্ছে রসের বই থেকে। ঠিক আছে। আচ্ছা, এখন পি টু পি যেটা বললাম, পিয়ার টু পিয়ার, এটাকে আমরা পি টু পি হিসেবে বলি সংক্ষেপে। আচ্ছা, এখন পিয়ার টু পিয়ারটা আসলে কি? আমি এর আগেই যেটা অলরেডি কিছু আলোচনা আমি করেছিলাম, যে যে কোনো ধরনের যে ওয়েব বা ইমেল, ডিএনএস, টিসিপি যেগুলোই বলেছি সবগুলো আসলে ক্লায়েন্ট সার্ভার ছিল, এবং সেক্ষেত্রে টোটালি হচ্ছে তাদের ডিপেন্ডেন্সি ছিল হচ্ছে সার্ভারের উপরে। এরকম একটা ব্যাপার, সার্ভারের উপরে যে কোনো কিছু ক্লায়েন্ট রিকোয়েস্ট করতো এবং সার্ভারকেই সমস্ত রিকোয়েস্টকে হ্যান্ডেল করতে হতো, সেই অনুযায়ী রেসপন্স করতে হতো। বাট যখন আমরা পি টু পি আর্কিটেকচারের কথা বলবো, অর্থাৎ এখানে সার্ভারের কথা বলা আছে, এবং সার্ভারের যেগুলো বলা আছে যে তার একটা পার্মানেন্ট আইপি অ্যাড্রেস থাকবে, যেগুলোই থাকে এটা সমস্ত কিছু হচ্ছে সার্ভারের উপরে সেই প্রেসারটা ছিল। ক্লায়েন্টের ক্ষেত্রেও এরকম ছিল যে ক্লায়েন্ট আসলে তাকে রিকোয়েস্ট সেন্ড করতে হয়, যেটা আমি অলরেডি বললাম এই অনুযায়ী। এবং সেক্ষেত্রে যেহেতু সার্ভার একটা নির্দিষ্ট থাকে, তার একটা পার্মানেন্ট আইপি অ্যাড্রেস থাকে, আর ক্লায়েন্টদের জন্য ডাইনামিক আইপি অ্যাড্রেস, কারণ ক্লায়েন্ট যে কেউ হতে পারে। আচ্ছা, আর পিয়ার টু পিয়ার এর জন্য যে ব্যাপারটা, এটা অলরেডি বললাম যে আসলে এখানে নো অলওয়েজ অন সার্ভার, অর্থাৎ সার্ভারের উপরেই টোটাল ডিপেন্ডেন্সিটা থাকে না। এক্ষেত্রে যারা আসলে আহ, এই কমিউনিকেশনে পার্টিসিপেট করে, তারা আসলে প্রত্যেকেই সার্ভার এবং ক্লায়েন্টের মতো কাজ করতে পারে। অর্থাৎ প্রত্যেক, আগের যেটা ছিল শুধুমাত্র সার্ভার হচ্ছে সবকিছু আপলোড করতো, ক্লায়েন্ট সেটা ডাউনলোড করতে পারতো, রিসিভ করতো, এরকম ব্যাপার। কিন্তু পিয়ার টু পিয়ার এর ক্ষেত্রে পিয়ার হচ্ছে কি, প্রত্যেকটা মানে যে কোনো স্মার্টফোনও একটা পিয়ার হতে পারে। যে কোনো মানে পার্সোনাল ইউজের যে কোনো কম্পিউটার, যে কোনো ফোন, এগুলো হচ্ছে পিয়ার হতে পারে, যেগুলো হচ্ছে একটা ইউজার কন্ট্রোল করে এরকম। অর্থাৎ ইউজার কন্ট্রোল যে কোনো ডিভাইসকে আমরা পিয়ার বলতে পারি। যারা পিয়ার টু পিয়ার আর্কিটেকচারে কানেক্টেড থাকে তাদেরকে আমরা বলবো পিয়ার, সেই ডিভাইস গুলোকে আমরা বলবো হচ্ছে পিয়ার। তো এক্ষেত্রে যেটা হয়, এক্ষেত্রে এই পিয়ার যারা আছে তারাই হচ্ছে মেনলি প্রথম যখন থাকে, প্রথম হয়তো সার্ভার থেকে ক্লায়েন্ট সার্ভার বেসিসে একজন যদি একটা ডকুমেন্ট ডাউনলোড করে, তারপরে তার নিজেরই সেটা আপলোড ক্যাপাসিটি তৈরি হয়। যদি সে পিয়ার টু পিয়ার প্রোটোকলকে ব্যবহার করে, তাহলে সে নিজেই তখন অন্য একজনের জন্য সার্ভার হিসেবে এবং ক্লায়েন্ট হিসেবে কাজ করতে পারবে, এরকম একটা ব্যাপার। এবং একই রকম, অর্থাৎ এখানে কোনো সিঙ্গেল সার্ভার বেসিস মানে সার্ভারের কোনো কনসেপ্ট থাকবে না। এবং এক্ষেত্রে আমরা বর্তমানে দেখা যায়, তোমরা অলরেডি জানো যে বিট টরেন্টের কথা জানো। তো এইটা হচ্ছে পিয়ার টু পিয়ার এর সব থেকে জনপ্রিয় একটা প্রোটোকল, পিয়ার টু পিয়ার এর বিটটরেন্ট প্রোটোকল। বিটটরেন্ট প্রোটোকলটা সম্পর্কে আমরা হালকা জানবো, যে এটা আসলে কিভাবে কাজ করে। তো মেইনলি যে কনসেপ্টটা সেটা তো বুঝছো সবাই, তাই না?
আচ্ছা, তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলে যেটা আছে যে আমরা এখানে বলা আছে একটা আর্কিটেকচার দেয়া আছে পিয়ার টু পিয়ার এর জন্য। তো এখানে একটা সার্ভার আছে এবং এখানে ইউএস ইউ1 এগুলো হচ্ছে কানেক্টেড ডিভাইস। যদি আমরা ক্লায়েন্ট সার্ভার বেসিসে ধরি তো সেক্ষেত্রে এটা একটা সার্ভার আছে, আর এগুলো সব হচ্ছে এক একটা ক্লায়েন্ট আছে যাদের ইউ দিয়ে বোঝানো হচ্ছে আপলোড রেট, ডি দিয়ে বোঝানো হচ্ছে ডাউনলোড রেট। এটা নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড এবং একটা আমরা নির্দিষ্ট একটা ফাইল যদি আমরা কনসিডার করি, আমরা ধরলাম যে এটা একটা নির্দিষ্ট ফাইল যার সাইজ হচ্ছে এফ বিটস, ক্যাপিটাল এফ বিটস। আর এখানে প্রত্যেকটার জন্য নোডের জন্য ইউ1 থেকে শুরু করে ইউএন, আমি এন সংখ্যক যদি ধরি যে এন সংখ্যক ডিভাইস কানেক্টেড আছে একটা নেটওয়ার্কের মাধ্যমে একটা সার্ভারের সঙ্গে, তাহলে সার্ভারের আপলোড ক্যাপাসিটিটাকে ধরলাম ইউএস, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে ধরলাম ইউ, আর ডি হচ্ছে ডাউনলোড রেট। ঠিক আছে, তাহলে ইউ হচ্ছে আপলোড রেট, ডি ডাউনলোড রেট। তো এখন এখানে কিভাবে কাজ করবে যদি আমরা আচ্ছা, এখানে বেশ কিছু ব্যাপার আছে, ডাউনলোড রেট আপলোড রেট বাদেও আর একটা যে কনসেপ্ট আসবে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন টাইম। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন টাইম হচ্ছে এই টাইমটা যেটা বলা আছে টাইম টু ডিস্ট্রিবিউট ফাইল ফ্রম ওয়ান সার্ভার টু এন পিয়ার্স। ঠিক আছে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন টাইম। অর্থাৎ এই সার্ভারের সঙ্গে যারা কানেক্টেড আছে, আমি কিন্তু ক্লায়েন্ট সার্ভার বেসিসে প্রথমে বলছি, সার্ভারের সঙ্গে যারা কানেক্টেড আছে তাদের যে কোনো একটা ফাইল হতে পারে, সেটা এই ফাইল এফ বিট সাইজের এই ফাইলটা আছে। তো এই সার্ভার থেকে এদের সঙ্গে কানেক্টেড যে এন সংখ্যক নোড আছে প্রত্যেকের কাছে এই এফ ফাইলটা পৌঁছানোর জন্য বা ডিস্ট্রিবিউট করার জন্য যে সময়টা লাগে সেটাকেই বলা হয় ডিস্ট্রিবিউশন টাইম। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো আমরা হচ্ছে দুইটা কেসের ক্ষেত্রে আমরা দেখবো যে আসলে ক্লায়েন্ট সার্ভার এবং পি2পি দুই ক্ষেত্রে আসলে ডিস্ট্রিবিউশন টাইমটা কিভাবে ভ্যারি করে। আচ্ছা, তা আসলে আমরা এখানে একটা ধরতে পারি, যেমন যদি ক্লায়েন্ট সার্ভার বেসিসেই ধরি, আমরা হচ্ছে ধরতে পারি যেমন ডিসিএস। ঠিক আছে, ডিসিএস এটাকে আমরা যদি ধরতে পারি ডিস্ট্রিবিউশন টাইম ক্লায়েন্ট সার্ভারের জন্য, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের জন্য। ঠিক আছে, এখন ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে আমরা কি ধরতে পারি, যেহেতু এখানে এন সংখ্যক নোড আছে আমার, ঠিক আছে, এন সংখ্যক ডিভাইস কানেক্টেড আছে নেটওয়ার্কের সঙ্গে, সেক্ষেত্রে তাহলে যদি এফ বিট সবার কাছে পৌঁছাতে হয় তাহলে টোটাল কত বিট সার্ভারকে ট্রান্সফার করতে হবে, আপলোড করতে হবে বলো তো? বলো। সার্ভারের কাছে এফ বিট আছে, এফ বিট সাইজের একটা ফাইল আছে, তাকে সেই ফাইলটা হচ্ছে টোটাল এন সংখ্যক নোডের কাছে ট্রান্সমিট করতে হবে, আপলোড করতে হবে। এবং আমরা জানি যে সবার কাছে আপলোড করার যে টাইমটা সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন টাইম। তাহলে এখানে সেটা কত? অবশ্যই সে একজন নোডের কাছে গেলে এফ বিট, এন সংখ্যকের জন্য এন এফ বিটস, ঠিক কিনা বলো? তোমরা রেসপন্স করো। জি ম্যাম। ওকে, এনএফ বিটস। ঠিক আছে, এখন আমরা জানি যে সার্ভারের আপলোড রেট হচ্ছে এখানে বলা আছে ইউএস, এটা হচ্ছে সার্ভারের আপলোড রেট। তাহলে একটা সার্ভারের কাছ থেকে টোটাল এন সংখ্যক নোডের কাছে যদি একটা ফাইল ডিস্ট্রিবিউট করতে হয় তাহলে তার কমপক্ষে কত সময় লাগবে বলো তো? কত সময় লাগতে পারে? তাহলে আমার টোটাল এন এফ বিটস, এফ বিটস এন সংখ্যক নোডের কাছে যদি যায় এবং সেক্ষেত্রে সার্ভারের আপলোড রেট যদি হয় ইউএস, সেক্ষেত্রে আমার এখানে এই ফাইলটা ডিস্ট্রিবিউট করার জন্য সার্ভারের লাগবে এন এফ বাই ইউএস। এটা বোঝা যায় কিনা? ঠিক আছে, এরকম একটা সময় লাগবে। এবং শুধুমাত্র আসলে সার্ভারের আপলোড রেট দেখলে হবে না, এক্ষেত্রে আমাদের যে নোড গুলো আছে, এই যে যে নোড গুলো আছে এন সংখ্যক নোড আছে, সেই নোড গুলোর ডাউনলোড রেটেরও একটা ব্যাপার আছে। এখন এক একটা নোডের ডাউনলোড রেট আসলে এক এক রকম হতে পারে। সার্ভারের জন্য একটা ডাউনলোড রেট এবং সেটা সরি আপলোড রেট সেটা তো আলাদা আছেই, সেটার রেসপেক্টে আমি ধরেছি এনএফ বাই ইউএস। আবার যখন অন্যান্য যে নোড গুলো আছে তাদের ডাউনলোড রেটের কথা ধরি,
তাহলে যেহেতু আমি বলেছি ডিস্ট্রিবিউশন টাইম হচ্ছে টোটাল এন সংখ্যক নোটকে একটা ফাইল ডিস্ট্রিবিউট করতে যে সময় লাগে সেটা, তাহলে প্রত্যেকের ডাউনলোড রেটটাকে আমাকে ধরতে হবে এবং এদের মধ্যে ধরলাম যে D1 D2 DN পর্যন্ত অনেকগুলো ডাউনলোড রেট আছে। তো এদের মধ্যে সব থেকে যার ডাউনলোড রেটটা কম সেটাকে আমরা ধরতে পারি যে ডি মিন, ঠিক আছে। সেটাকে ধরলাম যে আমি আসলে এভাবে লিখতে পারি না, ভালো করে বুঝো কিনা জানি না। ধরলাম যে যতগুলো আমার নোড আছে তার মধ্যে প্রত্যেকের ডাউনলোড রেটকে আমি ক্যালকুলেট করলাম এবং তার মধ্যে সব থেকে যা একটা নোডের ধরলাম যে এই নোডের ডাউনলোড রেট সব থেকে কম এবং সেটাকে আমরা ধরলাম হচ্ছে ডি মিন, ঠিক আছে। তাহলে সেটা যদি ডি মিন হয় তাহলে কি হবে, যে ওর কাছে মানে অন্যান্য যে নোট গুলো আছে তারা যদি 1 সেকেন্ডের মধ্যেও সবকিছু ডাউনলোড করতে পারে, ডিস্ট্রিবিউশন টাইম কিন্তু ওই 1 সেকেন্ডের উপর ডিপেন্ড করবে না, ডিস্ট্রিবিউশন টাইমটা ডিপেন্ড করবে অবশ্যই যার সব থেকে ডাউনলোড রেট কম তার উপরে, কারণ হচ্ছে ডিস্ট্রিবিউশন টাইম টোটালটার উপরে যেহেতু ডিপেন্ড করছে, তাহলে যার ডাউনলোড রেট সব থেকে কম তার কত সময় লাগছে সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে সেটা হতে পারে কি, যে যদি ডি মিন ধরলাম যে আমার এই যে নোডটা আছে এই নোডের ডাউনলোড রেট সব থেকে কম, তাহলে ও যেহেতু এফ বিট ডাউনলোড করবে তাহলে অবশ্যই ওর ডাউনলোড রেটটা হবে কি এফ বাই ডি মিন, ঠিক আছে। এফ বাই ডি মিন এটা হবে ওর ডাউনলোড রেট, ঠিক আছে। তাহলে কি, তাহলে এখানে ডিস্ট্রিবিউশন টাইমটা অবশ্যই এই যে ভ্যালুটা আমরা পেয়েছি এই ভ্যালুটার থেকে কম হওয়ার কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ মিনিমাম ডিস্ট্রিবিউশন টাইমটা হচ্ছে অবশ্যই এফ বাই ডি মিন, ঠিক আছে এইটা। তাহলে আমার এখানে টোটাল যে ডিস্ট্রিবিউশন টাইম যেটা আমরা কনসিডার করতে চাচ্ছি ডিসিএস, তাহলে সেটা হবে আমাদের এই যে কোয়ান্টিটিটা আছে সার্ভারের জন্য এবং এই যে কোয়ান্টিটিটা আছে এই দুইটার মধ্যে যেটা বড় সেইটা, ঠিক আছে, সেটা সমান অথবা তার থেকেও বেশি। যেহেতু আমি সব থেকে কম যেটা পেয়েছি এইটা পেয়েছি, এই ভ্যালুটা পেয়েছি আমি সব থেকে কম, ঠিক আছে। তাহলে অবশ্যই এটা মিনিমাম রেট এবং তাহলে ডিসিএস যে ব্যাপারটা এটা হবে এটা সমান অথবা এটার থেকে বেশি এরকম একটা ব্যাপার। এবং এখানে একটা ব্যাপার কনসিডারেবল, এটা হচ্ছে এই এন সংখ্যাটা। এখানে দেখো যদি আমার এন এর সংখ্যা বেড়ে যায় তাহলে হচ্ছে আমার ডিসিএস এর মানটাও কিন্তু বাড়তে থাকে, এখানে কিন্তু কমার সম্ভাবনা নাই, কারণ এন এর মান আমার আপলোড রেটের উপর ডিপেন্ড করছে না, এন এর মান টোটাল একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এন এর মান যত বাড়বে আমার ডিসিএস এর পরিমাণটাও তত বাড়তে থাকবে, কখনোই কমার কোনো সম্ভাবনা নাই, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তো এটা গেল ক্লায়েন্ট সার্ভার বেসিসে আমি যখন কনসিডার করলাম সেই ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে আমি যদি এটাকে সরি P2P আর্কিটেকচারের রেসপেক্টে কনসিডার করি, আচ্ছা তাহলে কি হবে, তাহলে এক্ষেত্রেও এরকম এক একটা ভ্যালু আসবে, তাহলে এটাকে আমি ধরতে পারি আগেরটাকে ধরেছি, আগেরটাকে ধরেছিলাম ডিসিএস ক্লায়েন্ট সার্ভারের জন্য, এটাকে আমি ধরতে পারি ডি P2P এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তাহলে এইটা আসলে কিসের উপর ডিপেন্ড করবে, যেহেতু আমরা পিয়ার টু পিয়ারে কি হয়, যখন কোনো একটা পিয়ার একটা ফাইলকে ডাউনলোড করে তখন তার নিজেরও একটা আপলোড ক্যাপাসিটি তৈরি হয়ে যায়, অর্থাৎ একজন মানুষের কাছে যদি একটা জিনিস থাকে, তার মানে আমরা যে কোনো কিছু ধরতে পারি যে একটা জিনিস হয়তো তার কাছে আছে, সেখান থেকে হয়তো একজন নিল, যে নিল তারও আবার দেয়ার ক্যাপাসিটি তৈরি হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো যেহেতু এটা হয় তার মানে আমরা এখানে কতগুলো কনসেপ্ট কাজ করে, এট ফার্স্ট অবশ্যই আমাকে সার্ভারের কাছে, যেহেতু প্রথম ফাইলটা সার্ভারের কাছে থাকে, তাহলে অবশ্যই এই পিয়ার এর মধ্যে যে কোনো একজনকে এই সার্ভারের সঙ্গে কমিউনিকেট করে ফাইলটাকে ডাউনলোড করতে হবে, তাহলে সেটাকে আমি ধরতে পারি এফ বাই, যেহেতু আগে আমি ধরেছিলাম এন সংখ্যক সবার কাছের জন্য, আর এক্ষেত্রে যেহেতু সবাইকেই সার্ভার থেকে ডাউনলোড করতে হচ্ছে না, যে কোনো একজনকে করলেই হচ্ছে, এই জন্য আমি এন এফ না ধরে একটাই নিলাম অর্থাৎ একজনের জন্য, তাহলে এটা হবে এফ বাই ইউএস এরকম একটা টার্ম, ঠিক আছে। এবং আগের মতো এক্ষেত্রেও ডাউনলোড রেটের উপর ডিপেন্ড করবে,
এবং ডাউনলোড রেটটা আমরা আগে যেরকম ধরেছিলাম যে f/d মিন, এরকম একটা ব্যাপার থাকবে। এবং এই দুইটা টার্ম, এই টার্মের সঙ্গে আরেকটা টার্ম যেটা যোগ হবে, যেহেতু পিয়ার গুলো নিজেরাই নিজেদের মধ্যে ডাউনলোড আপলোড এরকম একটা আদান প্রদানের কনসেপ্ট তৈরি করে, সিস্টেম তৈরি করে, তাহলে তাদের টোটাল আপলোড ক্যাপাসিটিটাও আসলে এইটার মধ্যে অ্যাড হবে। এবং সেটা কি হবে, সেটা হবে আমি যদি টোটাল বিটকে, যেমন তার টোটাল দরকার হচ্ছে NF বিট, এই টোটালটাকে যদি আমি সবার আপলোড ক্যাপাসিটির উপর ডিপেন্ড মানে যোগ করে তারপর সেটা বের করি, যেমন UN থেকে শুরু করে UN, ঠিক আছে, U1 থেকে UN পর্যন্ত সবার যোগফলে যে আপলোড রেটটা বের হয়, সেটা দিয়ে যদি আমি টোটাল বিট সংখ্যাকে, সরি, টোটাল বিট সংখ্যাকে যদি আমি আর টোটাল আপলোড রেট দিয়ে ভাগ করে নিই, তাহলে একটা সংখ্যা পাওয়া যায়। এবং এখানে তাহলে DP2P যেটা, এইটা হবে এই যে তিনটা কোয়ান্টিটি আছে, F/US, NF বাই টোটাল আপলোড ক্যাপাসিটি এবং F/d মিন, এই তিনটা ক্যাপাসিটির মধ্যে সব থেকে যেটা বড়, ঠিক আছে, সেটাই হবে আহ, সেটাই হবে DP2P, অর্থাৎ P2P আর্কিটেকচারের ডিস্ট্রিবিউশন টাইম, এরকম একটা ব্যাপার। তাহলে এখানে যে ব্যাপারটা কাজ করছে সেটা হচ্ছে, যেমন আমার আগেরটাতে যেটা ছিল যে আমার এন এর মান যত বাড়ছে, আমার সেটার সঙ্গে রিলেট করে কোনো কিছুর মান কমছে না, এই জন্য দেখা যায় বাড়তেই থাকবে, লিনিয়ারলি বাড়তে থাকবে এন এর মান বাড়ার সঙ্গে সঙ্গে। কিন্তু P2P-র ক্ষেত্রে কি হচ্ছে, আমার এই এন এর মানটা যখন বাড়বে, সেই সঙ্গে সঙ্গে আমার নিচেও এই যে UN আপলোড ক্যাপাসিটি যে ব্যাপারটা, এটা অ্যাড হচ্ছে। তাহলে এন এর মান বাড়ার সঙ্গে সঙ্গে তার একটা আপলোড ক্যাপাসিটিও যেহেতু তৈরি হচ্ছে, তো সেই আপলোড ক্যাপাসিটি অনুযায়ী আমার টোটাল ডিস্ট্রিবিউশন টাইমটাও কমে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এই জন্য, যেহেতু আগে আবার বলছি, যেহেতু আমার ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে শুধু এন এর মান বাড়বে এবং সে তার রেসপেক্টে আসলে অন্য কোনো কিছু কমার সম্ভাবনা নাই, কিন্তু এখানে এন এর মান বাড়ার সঙ্গে সঙ্গে আমার আপলোড রেট দিয়ে যেহেতু সেটাকে ভাগ করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমার টোটাল ডিস্ট্রিবিউশন টাইমটা কমে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। যতই আমার এন এর মান বাড়তে থাকে, তত হচ্ছে আমার এই ব্যাপারটা কমে গিয়ে একটা স্যাচুরেটেড অবস্থায় চলে আসে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ক্লায়েন্ট সার্ভার আর P2P যেটা আছে, এই দুইটার মধ্যে পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে যেটা, যে P2P ফাইল ডিস্ট্রিবিউশনের জন্য আমরা যে এক্সাম্পলটা বলেছি, সেই এক্সাম্পলটা মেইনলি আমি বিট টরেন্ট অলরেডি বলেছি। তো বিট টরেন্টের ক্ষেত্রে কি হয়, এটা একটা প্রোটোকল এবং যে মেইনলি হচ্ছে এটা 2011 সালে আসলে এটা আসে। তো বিট টরেন্ট কি করে, যে বিট টরেন্ট হচ্ছে যতগুলো পিআর পার্টিসিপেট করছে আর কি, পিয়ার মানে এই যে যতগুলো পিয়ার পার্টিসিপেট করে, এই পিয়ার গুলো আসলে দেখা যায়, আমি বলেছি একটা ফাইল আগে সার্ভারের কাছ থেকে ডাউনলোড করে তারপর সেটা নিজেদের মধ্যে ভাগ ভাগ করে পার্টিসিপেট করে আর কি, ডাউনলোড আপলোড করার ক্ষেত্রে। তা একটা নির্দিষ্ট ফাইলের জন্য যদি সবাই একটা গ্রুপ তৈরি করে, যে সব ওই গ্রুপটা হচ্ছে এই নির্দিষ্ট ফাইলের আপলোড অথবা ডাউনলোডের সঙ্গে সংশ্লিষ্ট আছে, তাহলে সেই ফাইলটাকে বলা হয় হচ্ছে টরেন্ট, ঠিক আছে, তাহলে সেইটাকে বলা হবে টরেন্ট। এবং এখানে বিট টরেন্টের যে একটা ব্যাপার, বিটের তাহলে টরেন্ট আমরা বুঝলাম যে যেহেতু এই যে পিয়ার গুলো আসলে এই একটা নির্দিষ্ট ফাইলের ডিস্ট্রিবিউশনে পার্টিসিপেট করছে, তাদেরকে আমরা বললাম যে সেটা হচ্ছে একটা টরেন্ট, ঠিক আছে, সে তাদেরকে বললাম টরেন্ট। আচ্ছা, আর বিট কথাটা আসছে যেহেতু, এটা এই কনসেপ্টটা আসলে মেইনলি এরকম P2P-র, যে একটা বিটও যদি ডাউনলোড করতে পারে কোনো একটা পিয়ার এবং সে যদি P2P প্রোটোকলের সঙ্গে কানেক্টেড থাকে, তাহলে ওই বিটটাই সে নিজেও অপর আরেকজনকে আপলোড করতে পারবে, এরকম একটা ব্যাপার। এই অনুযায়ী এর নাম আসছে বিট টরেন্ট। যদিও বিট টরেন্টের ক্ষেত্রে শুধুমাত্র বিট অনুযায়ী এই ব্যাপারটা হয় না, এখানে হয় বাইট অনুযায়ী। এবং সেটা কিভাবে হয়, যে টরেন্ট, যে টরেন্টের কথা বললাম, এই টরেন্টের মধ্যে যে পিয়ার গুলো আছে, অর্থাৎ এই যে নোড গুলো আছে, এই নোড গুলো কি করে, যখন কোনো ফাইল ডাউনলোড করে, তখন হচ্ছে তারা টোটালটাকে একবারে ডাউনলোড করে না,
টোটাল ফাইলটাকে ছোট ছোট কতগুলো ভাগে ভাগ করা হয় এবং সেই ভাগগুলোকে বলা হয় হচ্ছে চাঙ্কস। ঠিক আছে, সে ভাগগুলোকে বলা হয় চাঙ্কস এবং এই চাঙ্কস গুলো সবসময় ইকুয়াল সাইজড হয় এবং সাধারণত বিটটয়েন্টের ক্ষেত্রে চাঙ্কের সাইজ হয় 256 কিলোবাইটস। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তাহলে এখানে কি হচ্ছে, যখন নতুন একটা পিয়ার কানেক্টেড হলো বিটটরেন্ট প্রোটোকলের মাধ্যমে, তখন হয় কি তার কাছে আসলে কোনো চান্সই থাকে না, ফাঁকা। হয়তো নতুন একটা ধরলাম যে ও হচ্ছে বিটটরেন্টে অ্যাড হয়েছে এবং ওর কাছে আসলে কোনো চান্স নাই, ওর বাফারটা ফাঁকা টোটালি। তখন ই করে ও কি করে, ও হচ্ছে অন্য যারা আছে তাদের কাছ থেকে ও চাঙ্কস গুলোকে ডাউনলোড করে নেয়। যেরকম এটা হতে পারে, হয়তো এটা ধরলাম যে এটা হচ্ছে আমার 1 নম্বর পিয়ার। ঠিক আছে, ও হচ্ছে প্রথমে হয়তো নতুন একটা কোনো মুভি হয়তো বের হয়েছে, বের হওয়ার সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে একটা সার্ভারে আপলোড করা হয়েছে। তাহলে 1 নম্বর ক্লায়েন্ট, সরি 1 নম্বর পিয়ার কি করলো, সার্ভার থেকে ওইটাকে নিজে আগে ডাউনলোড করলো। ঠিক আছে, আচ্ছা এখন ধরলাম, আমি যেহেতু বলেছি ইকুয়াল সাইজের চাঙ্কস থাকে, ধরলাম যে আমার মুভিটা সাধারণত হাজার হাজার চাঙ্কস হয়, আমি ধরলাম যে সেটা 4টা চাঙ্কস। ঠিক আছে, 4টা চাঙ্কস এখানে। আচ্ছা, তাহলে প্রথমে ও যখন ডাউনলোড করছে, 1 নম্বর পিয়ারের কথা বলছি, ও যখন ডাউনলোড করছে তখনও 1 নম্বর চাঙ্ক আকারে যেহেতু ডাউনলোড করছে, তো প্রথমে ও হচ্ছে 1 নম্বর চাঙ্ক হয়তো মেইন সার্ভার থেকে ডাউনলোড করলো। তারপরে কি হবে, তারপরে হয়তো 2 নম্বর 3 নম্বর এরকম করলে হয়তো 4টা চাঙ্কি ও সার্ভার থেকে ডাউনলোড করেছে। এরপরে ও যদি কোনো এরকম পিয়ার টু পিয়ার আর্কিটেকচারে বা বিটটরেন্ট প্রোটোকলের মধ্যে থাকে, তাহলে ও কি হবে, ওর সঙ্গে এরকম আরো যারা এই কানেক্টেড হবে আর কি, তাদেরকে ও আবার এটা আপলোড করবে কিরকম, এবং এটার জন্য আবার একটা ট্র্যাকার ব্যবহার করা হয়। যখনই একটা নোড বা একটা পিয়ার এই আর্কিটেকচারে অ্যাড হবে, তখনই তার ইনফরমেশন, তার আইপি অ্যাড্রেস এই ট্র্যাকারে গিয়ে অ্যাড হবে। এখানে একটা লিস্ট থাকবে, অর্থাৎ টরেন্টের লিস্ট থাকবে, কারা কারা এই নির্দিষ্ট মুভিটা চাচ্ছে আর কারা কাদের কাছে এই নির্দিষ্ট মুভিটা কত পরিমাণে আছে, কতগুলো চাঙ্ক করে আছে, সেইটার একটা ইনফরমেশন থাকবে আমার এই ট্র্যাকারের কাছে। তাহলে প্রথমে যখন আমার 1 নম্বর ক্লায়েন্ট বা 1 নম্বর পিয়ার মুভিটা ডাউনলোড করলো, এবং এই মুভিটা যেহেতু ধরলাম যে 4টা চাঙ্ক নিয়ে তৈরি, তাহলে কি হবে, এরপরে দেখা যায় আরো যেহেতু নতুন মুভি হয়তো আপলোড হয়েছে, এরপরে আরো আরো পিয়ার সেখানে যাবে, সেখান থেকে ডাউনলোড করতে চাইবে। তো সেক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা পিয়ারের প্রাথমিক অবস্থায় চাঙ্ক গুলো থাকবে ফাঁকা। ঠিক আছে, তাহলে কি হবে, প্রথমে হয়তো আমার এইটা ধরলাম 2 নম্বর পিয়ার, ও কি করবে, ও হচ্ছে ওর কাছ থেকে, ওর কাছে লিস্ট থাকবে, ট্র্যাকারের কাছ থেকে লিস্ট নিবে যে আসলে এই মুভিটা কাদের কাদের কাছে আছে। ঠিক আছে, কার কার কাছে আছে এবং কত পরিমাণে আছে। এখন ধরলো যে এখানে ওর ওর কাছে আছে ফাঁকা, হয়তো এই ক্লায়েন্ট যে আছে ওর কাছে হয়তো অলরেডি একটা চাঙ্ক আছে, 1 নম্বর চাঙ্ক, এর কাছে হয়তো 2 নম্বর চাঙ্কটা আছে। ঠিক আছে, এরকম হয়তো আছে, আবার অন্য একটার কাছে হয়তো 3 নম্বর চাঙ্কটা আছে, এরকম আছে। তখন ও কি করবে, এই 2 নম্বর ক্লায়েন্ট কি করবে, ওর কাছে যেহেতু সব টরেন্টের লিস্ট আছে, প্রত্যেকটা নোডের আইপি অ্যাড্রেসের লিস্ট আছে এবং নিতে পারে ট্র্যাকারের কাছ থেকে, ও সেই অনুযায়ী ডাউনলোড করতে চাইবে। তো ও কি করবে, ও হয়তো দেখবে যে কার কাছে কি চাঙ্ক আছে, ওর দেখবে যে ওর কাছে আছে 1 নম্বর চাঙ্ক, তখন 2 নম্বর ক্লায়েন্ট কি করবে, ওর 1 নম্বর চাঙ্ক যেটা সেটা ওর কাছ থেকে ডাউনলোড করে নিবে, এরকম একটা ব্যাপার। এখন হয়তো আবার 2 নম্বর চাঙ্ক লাগবে, সেটা হয়তো ওর কাছে আছে, ওর কাছ থেকে ডাউনলোড করবে 2 নং চাঙ্ক। 3 নম্বর হয়তো কারো কাছ থেকে, অন্য কারো কাছে নাই, তখন হয়তো এইটার কাছ থেকে ডাউনলোড করে নিবে, এরকম করে ডাউনলোড করবে। আবার ওর যখন একটা চাঙ্ক ডাউনলোড করা হয়ে যাবে, তখন অন্য একটা টরেন্ট বা নোড আবার ওর কাছ থেকে ওই চাঙ্কটাকে ডাউনলোড করে নিতে পারবে, এরকম একটা আর্কিটেকচার। ঠিক আছে, তাহলে হচ্ছে কি একটা নির্দিষ্ট সার্ভারের উপরে প্রেসারটা পড়ছে না, এরকম প্রত্যেকে আলাদা আলাদা ভাবে ডাউনলোড করছে এবং সে সে সেই সঙ্গে একই জিনিস আবার অন্য অনেককে আপলোড করে দিতে পারছে। তাহলে এই সার্ভারটা, সরি এই পিয়ারটা কি করছে, ও হয়তো 1 নম্বরটা ওকে দিচ্ছে, একই সময়ে ও হয়তো 2 নম্বরটা একে দিচ্ছে, আবার 3 নম্বরটা অন্য একটা নোটকে দিচ্ছে, 4 নম্বর চাঙ্ক অন্য একটা নোটকে দিচ্ছে, মানে ও একবারে
চারজনকেই, যেহেতু ওর কাছে 4টা চাঙ্ক আছে, ও একবারে 4জনের কাছেই আপলোড করতে পারছে এক একটা আলাদা আলাদা করে। পরে ওই 4জনের কাছ থেকে অন্যরা নিয়ে নিতে পারে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এখানে নতুন ওরকম দেখানো আছে যে নতুন যদি কোনো আসে, যেটা আমি আগেই বলেছি যে নতুন এখানে এ লিস্ট বলা আছে, ও লিস্ট ট্র্যাকারের কাছ থেকে নিয়ে তারপরে কাজ করবে, এরকম একটা ইনফরমেশন মানে এখানে দেয়া আছে। আর মনে হয় এটা তোমরা হয়তো অলরেডি অনেকে জানো, আর এখনো হয়তো বুঝতে পারলা। তো এখানে যেটা মেনলি হয় যে আসলে যখন যেমন আবারও আমি একবার বলছি যে যখন এলিস মানে নতুন কেউ, ধরলাম নাম দেয়া আছে এলিস, ও যখন জয়েন করে তখন কি করে, তখন এই ট্র্যাকারটা, যে ট্র্যাকারটা আমাদের আছে, এই ট্র্যাকারটা হচ্ছে এই যতগুলো পিয়ার আছে তাদের মধ্যে এই পিয়ারের লিস্ট সিলেক্ট করে নেয় যে নির্দিষ্ট টরেন্টের জন্য, ঠিক আছে। এবং এই আইপি অ্যাড্রেস গুলো এলিসের কাছে পাঠায়, ওদের প্রত্যেকের আইপি অ্যাড্রেস গুলো ওর কাছে পাঠাবে। এবং একই সঙ্গে এবার ওর আইপি অ্যাড্রেসটাও এখানে ইনক্লুড করে রাখবে, ঠিক আছে। এরপরে কি হবে, এটা এখন এখন এলিসের রেসপেক্টে ও যাদের সঙ্গে যাদের লিস্ট পেয়েছে তাদেরকে বলা হবে নেইবারিং পিয়ার্স, ঠিক আছে। এলিসের রেসপেক্টে অন্যান্য যে নোডগুলো আছে তাদেরকে বলা হবে নেইবারিং পিয়ার্স। এখন এলিস যখন মানে ডাউনলোড করছে তখন আসলে এই পিয়ারের সংখ্যাটা কমেও যেতে পারে, বাড়তেও পারে, মডিফিকেশন হতে পারে। এরকম হতে পারে, আবার এরকম হতে পারে যে কেউ হয়তো ডাউনলোড করেছে কিন্তু সে চাচ্ছে যে তার কাছ থেকে কেউ ডাউনলোড না করুক, অর্থাৎ সে আপলোড করতে চাচ্ছে না, অর্থাৎ সেলফিশলি সে টোটাল টরেন্ট থেকে লিভ নিতে পারে, এরকমও হতে পারে। তাহলে এখানে কি হয়, যখনই এলিস এন্টার করে এবং ওর কাছে একটা লিস্ট আসে, তখন ওই আইপি অ্যাড্রেস রিলেটেড আইপি অ্যাড্রেস গুলোর প্রত্যেকের সঙ্গে একটা কনকারেন্ট টিসিপি কানেকশন তৈরি করে। এলিসের যে পিয়ার আছে প্রত্যেকের সঙ্গে কনকারেন্ট টিসিপি কানেকশন তৈরি করে এবং সেই অনুযায়ী কাজ করে। তবে এখানে এলিসকে আসলে মেইনলি দুইটা ব্যাপার খেয়াল রাখতে হয়, অর্থাৎ দুই ধরনের ডিসিশন নিতে হয়। যখন নতুন একটা নোড আসলো, তার কাছে ট্র্যাকারের মাধ্যমে পিয়ারের লিস্ট গুলো আসলো, তখনও দুই ধরনের ডিসিশন ওকে নিতে হয়। একটা হচ্ছে ওর যে নেইবারিং নোড গুলো আছে বা নেইবারিং পিয়ার গুলো আছে তাদের কার কাছে ও আসলে ওর নিজের রিকোয়েস্টটা পাঠাবে, মানে ও কার কাছ থেকে ডাউনলোড করবে। অনেকগুলো পিয়ার আছে, তো এখানে প্রত্যেকের কাছে কিছু কিছু চাঙ্ক আছে, তাহলে ও আসলে কার কাছ থেকে মানে এটা ডাউনলোড করবে, এই একটা ডিসিশন নিতে হয়। আর একটা হচ্ছে যেহেতু ও যদি কোনো কিছু ডাউনলোড করে তাহলে ওর কাছ থেকেও অন্য কেউ রিকোয়েস্ট করতে পারে, ওর কাছ থেকেও কোনো কিছু ও ডাউনলোড করতে পারে, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে ও আসলে কাকে আপলোড করবে সেটাও ডিসিশন নিতে হয়, তাহলে দুই ধরনের ডিসিশন নিতে হয়। ও নিজে কার কাছ থেকে অ্যাকসেপ্ট ডাউনলোড করবে এবং ও নিজে কাকে আপলোড করবে। তো প্রথমটা যেটা আছে যে ও আসলে কার কাছ থেকে রিসিভ করবে এবং কোনটা রিসিভ করবে, সেক্ষেত্রে যে টেকনোলজিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রেয়ারেস্ট ফার্স্ট। রেয়ারেস্ট ফার্স্ট এর মানে হচ্ছে প্রত্যেকের কাছে চাঙ্ক আছে, ঠিক আছে। এখন এলিসে জয়েন করার পরে দেখলো যে হয়তো 5 নম্বর চাঙ্কটা শুধুমাত্র একটা নোডের কাছে আছে, বাদ বাকিগুলোতে 1 2 3 4 এগুলো দেখা যায় অনেকগুলো নোডের কাছে আছে, কিন্তু 5 নম্বর চাঙ্ক যেটা আছে সে চাঙ্কটা হয়তো একটা বা খুব কম সংখ্যক নোডের কাছে আছে, অর্থাৎ এই নির্দিষ্ট সংখ্যার চাঙ্কটা খুব রেয়ার। তো সেক্ষেত্রে এলিস কি করে, যে চাঙ্কটা রেয়ার, যেটা সব থেকে কম পিয়ারের কাছে আছে, সেটাকে আগে ডাউনলোড করে, যাতে করে ওই চাঙ্কের যে পিয়ার তাদের সংখ্যাটা বেড়ে যায়, ইকুয়াল সাইজড পিয়ার তৈরি হয় সেজন্য, ঠিক আছে। আবার আমি বলছি, তো যখন এলিস কোনো একটা এরকম একটা আর্কিটেকচারে আসে, তখন কি হয়, এলিসকে একটা ডিসাইড করতে হয় যে তার যে চাঙ্ক গুলো দরকার সেগুলো কার কার কাছে আছে এবং সে নেইবারিং পিয়ার গুলোর মধ্যে কার কাছ থেকে সে চাঙ্কটাকে রিসিভ করবে,
ঠিক আছে, এরকম একটা ব্যাপার ওকে ডিসাইড করতে হয়। তো ও যেটা করে যে প্রত্যেকের কাছেই তো চাঙ্ক আছে, তাহলে দেখা যায় যে 5 নম্বর চাঙ্কটা হয়তো এই দুইজনের কাছে আছে, বাদ বাকি সকলের কাছে 1 2 3 4 এগুলো আছে। তো যেহেতু দুইজনের কাছে আছে, তো এই বাদ বাকি সকলেরই তো 5 নম্বর চাঙ্কটা আসলে দরকার, এলিসেরও দরকার, বাদ বাকিও দরকার, কিন্তু প্রত্যেকে আসলে তখন এই দুইটার উপরে প্রেসার পড়ে যায়। এই জন্য এলিস কি করবে, ওই 5 নম্বর চাঙ্কটাকে আগে ডাউনলোড করবে। তো ওর কাছ থেকে যদি এলিস 1 2 3 4 এই 4টা চাঙ্ক বাদ দিয়ে আগেই 5 নম্বর চাঙ্কটাকে ডাউনলোড করে রাখে, তাহলে দেখা যায় এরকম নোডের সংখ্যাটা বেড়ে যায় যাদের কাছে 5 নম্বর চাঙ্ক আছে। আগে ছিল হয়তো 2টা নোড, এদের কাছে 5 নম্বর চাঙ্কটা ছিল, এখন সেই নোডের সংখ্যাটা বেড়ে 3টা হয়ে যায়। তাহলে হয় কি, বাদ বাকি সবাই এই 3 জনের কাছ থেকেই আবার ডাউনলোড করে নিতে পারে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো এটা হচ্ছে যখন ও নিজে কারো কাছ থেকে ডাউনলোড করবে তখন। আরেকটা যেটা ব্যাপার, যে এলিস জয়েন করার সঙ্গে সঙ্গে ট্র্যাকারের মাধ্যমে এই ইনফরমেশন গুলো প্রত্যেক পিয়ার এর কাছে চলে যাচ্ছে। তাহলে প্রত্যেক পিয়ার আবার এলিসের কাছে রিকোয়েস্ট করতে পারে ওই 5 নম্বর চাঙ্কের জন্য। তো এখানে আসলে এলিস কাকে পাঠাবে, ও তো আর সবাইকে পাঠাবে না। তো এখানে একটা ট্রেডিং অ্যালগোরিদম কাজ করে, এবং এটা হচ্ছে যে ও যতগুলো নেইবারে আছে তাদের মধ্যে কার ডাউনলোড রেট সব থেকে বেশি, ডাউনলোড রেট অথবা আপলোড রেট যেটা আছে সেটা কার সব থেকে বেশি, এরকম করে 4টা নোটকে ও সিলেক্ট করবে, হাইয়েস্ট 4টা নোটকে ও সিলেক্ট করে নিবে, যাদেরকে ও অ্যাক্সেস দিবে যে তারা যেন ওর কাছ থেকে ডাউনলোড করে নিয়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে এই নেইবারদের মধ্যেও 4টা নোটকে সিলেক্ট করবে, যতজন রিকোয়েস্ট করেছে সবার মধ্যে যে 4 জনের হাইয়েস্ট রেট আছে, ডাউনলোড রেট অথবা আপলোড রেট হাইয়েস্ট, তাকে হচ্ছে ও ওই 4টা ওকে চাঙ্কটা প্রোভাইড করবে। কারণ ও জানে যাদেরকে আমি চাঙ্ক প্রোভাইড করেছি তাদের কাছ থেকে আমিও যে কোনো কিছু আবার ডাউনলোড করে নিতে পারবো, এবং সেটা হাইয়েস্ট রেটেই পারবো। সেজন্য হচ্ছে ও চাঙ্কটা সেরকম 4 জনকে দেয়, এবং এই যে 4 জনকে সিলেক্ট করেছে এদেরকে বলা হয় আনচোকড। ঠিক আছে, 4টা পিয়ার যারা আছে তাদেরকে বলা হয় হচ্ছে আনচোকড, আনচোকড পিয়ার। ঠিক আছে, এই 4টা পিয়ারকে বলবো আমরা আনচোকড। তো ও কি করবে, এলিসের যে নোড আছে এলিস, ও পার 10 সেকেন্ড মানে প্রত্যেক 10 সেকেন্ড পরে পরে ও হচ্ছে এই যতগুলো নোড আছে, এই যে প্রত্যেকটা নোড আছে প্রত্যেকটা নোডের এই রেটটাকে ও হচ্ছে চেক করবে। ঠিক আছে, রিক্যালকুলেট করবে। তাহলে হচ্ছে রিক্যালকুলেট, যদি রেটটাকে রিক্যালকুলেট করে তখন হয় কি, যে ওর কাছে যে 4টা আনচেকড নোট ছিল এই সংখ্যাটা মডিফাই হয়ে যেতে পারে। হয়তো পরবর্তীতে যখন 10 সেকেন্ড পরে ও আবার রিক্যালকুলেট করছে তখন হয়তো দেখতে পাচ্ছে যে ওর কাছে যে 4টা নোট আছে তাদের রেটের থেকে অন্যদের রেট আরো বেশি। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন রেটটা বেশি, তখন হয় কি ওই 4টা থেকে একটাকে রিপ্লেস করে বেশি যার সেইটাকে নিয়ে নেয় আনচোকড পিয়ার হিসেবে। এটা করে পার 10 সেকেন্ড পরে পরে। আর এছাড়াও 30 সেকেন্ড পরে পরে ও আর একটা চেক করে, আর একটা কাজ করে, সেটা কি করে, যে এই 4টা নোট যে ওর কাছে আছে আনচোকড নোট, এই আনচোকড নোট বাদেও আরো একটা নোটকে ও হচ্ছে র্যান্ডমলি চেক করে আর কি, র্যান্ডমলি সিলেক্ট করে প্রত্যেক 30 সেকেন্ড পরে পরে। র্যান্ডমলি সিলেক্ট করবে বলতে ওর রেটটা তখন জানে না। ঠিক আছে, এরকম র্যান্ডমলি সিলেক্ট করে তাকেও একটা চাঙ্ক পাঠিয়ে দেয়। যাকে র্যান্ডমলি সিলেক্ট করেছে তার কাছে অবশ্যই ও চেক করবে যে তার কাছে 5 নম্বর চাঙ্কটা আছে কিনা, থাকলে তো পাঠাবে না, যদি না থাকে সেক্ষেত্রে 5 নম্বর চাঙ্কটা ও নিজে থেকে সিলেক্ট করে তাকে পাঠিয়ে দেয়। এবং পাঠানোর ক্ষেত্রে যখন দেখে যে আসলে তার রেটটা ওই 4 জনের থেকে অনেক বেশি, তখন তাকে আবার ইনক্লুড করে নেয়, নয়তো ও 5 নম্বর নোড হিসেবে থেকে যায়। এবং এক্ষেত্রে র্যান্ডমলি সিলেক্টেড যে নোড এটাকে বলা হয় অপটিমিস্টিক্যালি আনচোকড নোড, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো এইরকম করে হচ্ছে কাজ করে। এবং এই যে মেথডটা এটাকে বলা হয় মেইনলি টিট ফর ট্যাট, যার বাংলা আমরা জানি যে ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। ঠিক আছে, এটার যে মানে
অ্যাডভান্টেজিয়াস ফর্ম যেটা, সেটাকেই হচ্ছে ব্যবহার করা হয় এখানে। অর্থাৎ আমি তোমাকে দিব, কিন্তু তোমাকেও আমাকে কিছু দিতে হবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তুমি যদি আমাকে কিছু দাও আমিও তোমাকে দিব, এরকম একটা প্রোটোকল হচ্ছে বিটটরেন্ট প্রোটোকল। ঠিক আছে, তাহলে বিটটরেন্ট প্রোটোকলটাকে আমরা বলতে পারি যে টিট ফর সরি টিট ফর ট্যাট প্রোটোকল। ঠিক আছে, এবং এখানে এই যে ফাইল ডিস্ট্রিবিউশনের এটাই আমি যেগুলো এতক্ষণ বললাম সেই বর্ণনাগুলো এখানে মেনলি দেয়া আছে। এবং বিট টরেন্টের যে টিট ফর ট্যাট কথাটা বলা আছে। আর এখানে অপটিমিস্টিক্যালি আনচোকড যে ব্যাপারটা আমি বলেছিলাম, যে এখানে তার নাম দিয়েছে বব, যে 5 নম্বর নোট যাকে সিলেক্ট করেছে তার নাম দিয়েছে বব, এবং তাকে বলেছে যে অপটিমিস্টিক্যালি আনচোকড অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে এখানে বিটটরেন্টের যে ব্যাপারটা, তো বিটটরেন্টের মধ্যে আমরা জানলাম যে বিটটরেন্ট একটা পি2পি প্রোটোকল। তো এছাড়াও আরো বেশ কিছু প্রোটোকল আছে, তো বিটটরেন্টটাই সব থেকে বেশি পপুলার। এছাড়া আর একটা যেমন আছে ডিএইচটি। ঠিক আছে, ডিএইচটি এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড হ্যাশ টেবিল, এরকম একটা প্রোটোকল আছে। তো এটা অবশ্য বর্ণনা নাই, আর বর্ণনা আমি পড়াবো না। যদি তোমরা পড়তে চাও তোমরা হচ্ছে দেখে নিও। ঠিক আছে, আচ্ছা তাহলে বিটটরেন্টের ব্যাপারটা আমরা গেল এখানে। তো আমার মনে হয় তোমরা, আমি চেষ্টা করেছি বোঝানোর, আমি জানি না কতদূর বোঝাতে পেরেছি, তোমরা একটু নিজেরা যদি দেখো। যদিও এই ব্যাপারটা আসলে একটু টাফ, টাফ বলতে টোটাল সিস্টেমটাই কমপ্লেক্স, কিন্তু আসলে বোঝানোর সুবিধার্থে এখানে একটু এরকম করে বোঝানো আছে, অনেক কমপ্লেক্সিটি যেগুলো আছে সেগুলো বাদ দিয়েই আমি পড়িয়েছি। তাহলে আসলে আমরা আসলে উপকারিতাই শুধু বললাম, যে পি2পির আসলে উপকারিতাটাই জানলাম, যে কিরকম, যেটা সেট আপ করা খুব ইজি, যেমন একটা সার্ভার ম্যানেজমেন্ট, সার্ভার সেট করা, সেট আপ করা বেশ আমরা জানি কমপ্লেক্স, কমপ্লেক্স টাস্ক। তো সেটার তুলনায় পিয়ার টু পিয়ারটা আসলে ইজিলি ইনস্টল করা, ইজিলি সেট আপ করা যায় টোটাল আর্কিটেকচারটা। জাস্ট আমার কম্পিউটার হোক মোবাইলে হোক একটা অ্যাপ ডাউনলোড করতে হয়, সে অ্যাপটা দিয়ে আমরা হচ্ছে অ্যাপ ডাউনলোড করলে যদি সেটা দিয়ে আমি কোনো কিছু ডাউনলোড করতে চাই, অলরেডি আমি বিটটরেন্ট প্রোটোকলের মধ্যে ঢুকে যাই, এরকম একটা ব্যাপার। তবে ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই আছে, যেমন সার্ভার ম্যানেজমেন্টের কি হয়, যে সার্ভার নিজেই হচ্ছে অ্যাক্সেসটাকে ম্যানেজ করতে পারে, যে কারা কারা অ্যাক্সেস করবে, কারা কারা অ্যাক্সেস করবে না, কাকে আমি মানে অথরিটি দিব, কাকে দিব না। অথবা সিকিউরিটির মেইন ইস্যু হচ্ছে সিকিউরিটি। পিয়ার টু পিয়ারে কি হয়, আমার যে ডিভাইসটা আছে, সেটা স্মার্টফোন হোক, আমার মোবাইল কম্পিউটার হোক, যাই হোক, সেটার যে সিকিউরিটি সিস্টেম সেটার উপর ডিপেন্ড করছে সবকিছু। এবং যে কেউ, কোনো হ্যাকার যারা আছে তারা হচ্ছে আমার ডিভাইসটাকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে এখানে সার্ভারের ক্ষেত্রে কি হয়, ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে সার্ভারের সিকিউরিটি সিস্টেমের উপরে টোটালটা ডিপেন্ড করছে। আর এক্ষেত্রে দেখা যায় অনেকেই হয়তো ইগনোরেন্ট থাকতে পারে, কোনো হয়তো অ্যান্টিভাইরাস বা যে কোনো হ্যাকার প্রুফ কোনো টেকনোলজি ব্যবহার করতে, বা অজ্ঞ কেউ থাকতে পারে যারা হয়তো টেকনোলজি সম্পর্কে অত জানে না, বাট তারা হয়তো বিটটরেন্টের মাধ্যমে কোনো কিছু ডাউনলোড করছে। তো সেক্ষেত্রে হ্যাকাররা খুব সহজেই আসলে তার ডিভাইসটাকে হ্যাক করতে পারে, এরকম একটা ব্যাপার। মেইন ইস্যুই হচ্ছে সিকিউরিটি, যে পি2পি তে আসলে সবসময়, বুঝিনি আমি কয়টায় যাব, আমার আরো 1-2 ঘন্টা লাগবে আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে পিয়ার টু পিয়ারে হচ্ছে মেইন কনসেপ্ট, এটা খুব মানে কম এক্সপেন্সিভ, এটা ঠিক আছে, সেট আপ করা সহজ, এটাও ঠিক আছে, সেই সঙ্গে এটাকে হ্যাক করাও সহজ, এই ব্যাপারটা থাকে। এই জন্য দেখা যায় ভাস্ট লেভেলে আসলে এখন পর্যন্ত এটাকে ব্যবহার করা হয় না। ঠিক আছে, আচ্ছা তো এরপরে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে আমার ভিডিও স্ট্রিমিং কনসেপ্ট এবং কন্টেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। আচ্ছা, ভিডিও স্ট্রিমিং এর যে ব্যাপারটা, আমি অলরেডি গত ক্লাসে এগুলো তোমাদেরকে পড়িয়েছি, যে ভিডিও স্ট্রিমিং এর যে বেশ কিছু কনসেপ্ট, যেমন স্ট্রিমড লাইভ অডিও ভিডিও, অথবা স্ট্রিমড স্টোরড অডিও ভিডিও, তারপর ইন্টারেক্টিভ অডিও ভিডিও, প্রত্যেকটা সম্পর্কে হালকা আমি একটা দিয়েছি, হালকা ধারণা দিয়েছি। তো এখানে হচ্ছে মেইনলি যেটা আছে, এই যে স্টোরড অডিও ভিডিওর কনসেপ্টটাই আমরা একটু দেখবো মেইনলি। তো এখানে এই যে একটা স্ট্যাটিস্টিক্স দেয়া আছে, যে বর্তমানে আসলে এই যে স্ট্রিমিং
অডিও ভিডিও যেটা আছে এটার উপরই আসলে ডিপেন্ড করছে আসলে ট্রাফিক কন্ট্রোল ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো বেশিরভাগ তো 80% ট্রাফিকই হচ্ছে যায় নেটফ্লিক্স, ইউটিউব, অ্যামাজন প্রাইম এগুলোর মাধ্যমে, অর্থাৎ যারা ভিডিও কন্টেন্ট প্রোভাইডার তারাই হচ্ছে ম্যাক্সিমাম আসলে কি বলে ম্যাক্সিমাম ট্রাফিকটাই হচ্ছে তাদের উপর ডিপেন্ড করছে অন্যান্য কিছুর তুলনায়। তাহলে এটা একটা চ্যালেঞ্জ যে এতজন ইউজার যারা এটা ব্যবহার করছে তাদেরকে কিভাবে আমরা হ্যান্ডেল করব, এবং যারা ইউজার আছে তাদেরকে হেটারোজেনিটি অর্থাৎ তাদের ধরনও বিভিন্ন ধরনের হতে পারে, এক 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 ক্লায়েন্টের ক্যাপাসিটি, এক এক মেশিনের ক্যাপাসিটি এক এক রকম হতে পারে। তাহলে এটা একটা চ্যালেঞ্জ, ঠিক আছে? তাহলে এর যেটা যেমন এর একটা সলিউশন দেওয়া আছে ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন লেভেল ইনফ্রাস্ট্রাকচার। তো এটা হচ্ছে মেইনলি আমরা যেরকম প্রক্সি সার্ভার পড়েছি অলরেডি, এর কাজটা মেইনলি প্রক্সি সার্ভারের মতোই। প্রক্সি সার্ভারটা আবার কিরকম, ক্যাশ মেমোরির মতো কাজ করে, তাই না? তো এখানে সে প্রক্সি সার্ভারের মতোই কাজ করবে, এবং যেটা করবে সেটাকে আমরা ধরবো, আমরা নাম দিব হচ্ছে সিডিএন, কন্টেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, ঠিক আছে? সিডিএন। ওকে। এখন এখানে আসলে ওইটাই বলা আছে যে গতকাল আমি যেটা বলেছিলাম তোমাদেরকে, রেজুলেশন, ফ্রেম রেট, এগুলো কোডেক কন্টেইনার এগুলো আমি পড়িয়েছিলাম। তো এটা আসলে সেরকমই একটা ব্যাপার এখানে বলা আছে। যেমন ফ্রেম রেট আমি বলেছিলাম যে পার সেকেন্ডে কতগুলো ইমেজ যাচ্ছে। তো পার সেকেন্ড এখানে 24 ইমেজেস শো করা আছে। এটা আমি ডিটেলস পড়াচ্ছি না, যেহেতু এগুলো আমি পড়িয়েছি, পিকজেল কোডিং এগুলো দেখিয়েছি। আচ্ছা, তাহলে এখানে এখন যে ব্যাপারটা যে আগেও ছিল যেটা, আর বর্তমানে যে ব্যাপারটা আছে সেটা যেমন তোমাদেরকে আমি ড্যাশ প্রোটোকলের কথা বলেছিলাম যে ড্যাশ প্রোটোকলে আসলে কিভাবে কাজ করে। ড্যাশ প্রোটোকল আসার আগে মেনলি আমাদের যেটা ছিল, মানে আমরা এই টোটাল কনসেপ্টটাই, মাল্টিমিডিয়া কনসেপ্টটা, সিডিএন কনসেপ্টটা বোঝার জন্য আসলে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ড্যাশ প্রোটোকল, ঠিক আছে? এবং এই ড্যাশ প্রোটোকলের জন্য যে কনসেপ্ট গুলো আগে দরকার, যেমন সিবিআর, কনস্ট্যান্ট বিট রেট, ভিবিআর, ভেরিয়েবল বিট রেট, এগুলো দরকার। এবং এক একটা ফরম্যাট আছে, এমপেগ 124 নিচে দেওয়া আছে, কোনটার কত মেগাবিট এরকম দেওয়া আছে সবকিছু এখানে। তা আমরা মেইনলি যেটা পড়বো, আচ্ছা, সিডিএন এর সম্পর্কে আমরা হচ্ছে মেইনলি পড়বো, এবং এই সিডিএন পড়তে গিয়ে আমাদের হচ্ছে ড্যাশ প্রোটোকলটা দরকার হবে। আচ্ছা, তো সিডিএনটা যদি আমি পড়তে চাই, তো সিডিএন এর ক্ষেত্রে যেমন আমাদের অলরেডি বলেছি যে এটা হচ্ছে প্রক্সি সার্ভারের মতো কাজ করে। অর্থাৎ প্রক্সি সার্ভার কিভাবে কাজ করতো, যে মেইন সার্ভার অর্থাৎ অরিজিন সার্ভারের কাছে যে ডকুমেন্টটা আছে সেটাই প্রক্সি সার্ভারের কাছে হচ্ছে পপুলার ডকুমেন্ট গুলো, বা যেটা বেশি অ্যাক্সেস করা হচ্ছে সেটা হচ্ছে প্রক্সি সার্ভারে এসে অ্যাড হয়ে থাকতো। এবং যখন কোনো নোডের ওইটা ডাউনলোড করা দরকার হতো বা অ্যাক্সেস করা দরকার হতো, সে অরিজিন সার্ভারে গিয়ে অ্যাক্সেস না করে সে হচ্ছে তার যে ল্যানের মধ্যে অবস্থিত প্রক্সি সার্ভারটা আছে সেখান থেকে অ্যাক্সেস করতো, এরকম একটা ব্যাপার। তো এবং আমরা এখন যেটা পড়বো এটা হচ্ছে যেমন স্ট্রিমিং স্টোর, যেটা আমরা পড়েছিল, যেটা হচ্ছে অন ডিমান্ড কাজ করে। যে ইউজারের যদি কোনো কিছু এটা দরকার হয় তখন তখন দেখতে পারে। আর লাইভ যেটা পড়েছিলাম এটা হচ্ছে যে মিডিয়া, ব্রডকাস্টিং মিডিয়া এটাকে পাবলিশ করবে তাদের উপর ডিপেন্ড করবে যে তারা কখন করছে এরকম। তো অন ডিমান্ডের মধ্যে আছে অনেক কিছু, নেটফ্লিক্স, ইউটিউব, অ্যামাজন, অলরেডি যেমন টিকটক ব্যবহার করে, এগুলো হচ্ছে এরকম যে স্টোরড স্ট্রিমিং, স্টোরড অডিও ভিডিও, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আচ্ছা, এখানে কম্প্রেসড টেকনিকের কথা বলা নাই, আসলে স্লাইডটা আমি খেয়াল করিনি আগে। তা আমি হচ্ছে গত ক্লাসে তোমাদের যে পড়িয়েছিলাম যে কম্প্রেসড টেকনিক, কম্প্রেশন টেকনিক, অডিও কম্প্রেশন টেকনিক অথবা ভিডিও কম্প্রেশন টেকনিক। তা আসলে এটা আসলে খুব দরকার। যেমন ইউটিউব হোক বা যাই হোক, প্রথম থেকে দেখা যায় প্রথমে যখন শুরু হয়েছে তখন কি ছিল, তখন ওকে হচ্ছে ওটা যখন ব্যবহার করতো তখন ছিল যে শুধু একটা রেটেই ব্যবহার করা যেত। আসলে যে ক্লায়েন্ট গুলো অ্যাক্সেস করছে তাদের ব্যান্ডউইথের সঙ্গে আসলে রিলেটেড করে এটা ব্যবহার করা হতো না। এটা একটা প্রবলেম ছিল।
তো বর্তমানে হচ্ছে এটা এটা এরকম যে আসলে কম্প্রেশন টেকনিকটা ব্যবহার করার কারণে কি হচ্ছে যে একটা নির্দিষ্ট ভিডিওর অনেকগুলো ভার্সন তৈরি করা সম্ভব হয়েছে, অনেকগুলো ভার্সন। এবং কি হয়, যেমন হয়তো হতে পারে যে একটা ভিডিও সেটা হয়তো 300 কিলোবিট পার সেকেন্ড একটা ভার্সন আছে, হয়তো 1 মেগাবিট পার সেকেন্ড একটা ভার্সন আছে, অথবা 4 মেগাবিট পার সেকেন্ড একটা ভার্সন আছে। তখন কি হয় যে ইউজাররা যখন এটাকে অ্যাক্সেস করবে তখন হয়তো সে ডিসাইড করতে পারবে যে সে আসলে তার ব্যান্ডউইথ অনুযায়ী কোনটা সে অ্যাক্সেস করবে। যদি তার হাই স্পিড ইন্টারনেট কানেকশন থাকে তখন হয়তো সে 4 Mbps ভার্সনটা ব্যবহার করতে পারবে। আর যদি সে স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করে, 3G কানেকশন ব্যবহার করছে, তখন হয়তো সে 300 মানে কেবিপিএস ভার্সনটা ব্যবহার করতে পারে, এরকম একটা ব্যাপার থাকতে পারে। তাহলে এই এইচটিটিপির ক্ষেত্রে আমি আসলে মনে হয় স্লাইডের এটা এলোমেলো করে ফেলছি যে কোনটা আগে কোনটা পরে। আর মানে আগের অনেক কনসেপ্ট চলে গেছে, দুই একটা পেজ মনে হয় এখানে নাই। আমার আসলে এই জন্য মুখে বলতেছে। তোমরা হচ্ছে আমি মুখে যেটা বলছি সেটা একটু খেয়াল করো, তাহলে হয়তো বুঝতে পারবা। আমি আসলে খুব সরি যে এখানে আসলে সেই ব্যাপারগুলো নাই, কোনোভাবে মিস হয়ে গিয়েছে। আচ্ছা, তো আমি যেটা অলরেডি বলেছিলাম যে আসলে ড্যাশ প্রোটোকলের কথা বলেছিলাম তোমাদেরকে। এটা আমি যখন এইচটিটিপি পড়িয়েছিলাম তখনই বলেছিলাম যে আসলে ইউটিউব হোক বা নেটফ্লিক্স হোক, এরা আসলে সবাই ড্যাশ প্রোটোকল ব্যবহার করে। এবং এই ড্যাশ প্রোটোকলটা হচ্ছে কি, কেউ বলতে পারবা, কারো মনে আছে কিনা ড্যাশ প্রোটোকল? ড্যাশের ফুল মিনিংটা কেউ বলতে পারবা? বলতে পারবা কেউ ড্যাশ? আচ্ছা, ড্যাশ না পারলে সেটা হচ্ছে রেসপন্স তো করবা যে না জানি না, পারি না, মনে নাই। আচ্ছা, ড্যাশ হচ্ছে কি ডাইনামিক অ্যাডাপটিভ স্ট্রিমিং ওভার এইচটিটিপি। ডাইনামিক ডাইনামিক অ্যাডাপটিভ স্ট্রিম, অর্থাৎ এখানে কি হয়, যেটা আমি অলরেডি বলেছি যে এখানে যে কোনো একটা ভিডিও মাল্টিপ্লেয়ারের ব্যান্ডউইথ অনুযায়ী এটা সিলেক্ট করে নেয় যে এটা আসলে কোন ব্যান্ডউইথে কাজ করবে, এরকম। তোমরা হয়তো অনেক সময় খেয়াল করেছো যে তোমরা হয়তো একটা অনলাইনে ভিডিও দেখছো, হয়তো প্রথমে হয়তো খুব মানে এলোমেলো, কারণ ভালো স্পষ্ট দেখা যাচ্ছে না। একটু সময় পরেই দেখলা যে ওটা খুব ভালোভাবে স্পষ্ট দেখা যাচ্ছে। আবার হয়তো একটু পরেই তোমার ওটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এটা এরকম হয়তো চেক করতে পারো যে ভিডিও দেখছো, হয়তো মোবাইল ইন্টারনেটে দেখছো, 3G 4G তে দেখছো। হঠাৎ করে যদি তুমি হাই এন্ড ওয়াইফাই তে চলে যাও, ওয়াইফাই রেঞ্জে চলে যাও, সেক্ষেত্রে হয়তো দেখবা যে ভিডিওটা আসলে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে এখন। আগে যতটুকু আর কি এলোমেলো আসতো, ফ্লিকারিং যেটাই হতো, এখন আর হচ্ছে না। অর্থাৎ এখানে ডাইনামিক্যালি অ্যাডাপ্ট করে নিচ্ছে ব্যান্ডউইথের সঙ্গে। এটা কি হচ্ছে, যখনই কোনো একটা ভিডিও তৈরি হয় তখন হচ্ছে শুধু ওই ভিডিওটা না, একটা মুভির ক্ষেত্রেও হতে পারে, একটা মুভিরই মাল্টিপল ভার্সন তৈরি হয়। যেটা একটু আগে আমি বলেছি কম্প্রেসড ভার্সন, একটা হয়তো এক একটা এক এক রকম। যে যেটা বলেছি যে 100 কেবিপিএস, 300 কেবিপিএস, অথবা 3 Mbps, অথবা 4 Mbps, এরকম বিভিন্ন ভার্সন তৈরি হয়ে যায়। তো এরকম সবটাই হচ্ছে আমার মিডিয়া সার্ভারে স্টোরড অবস্থায় থাকে। ইউটিউবের জন্য ইউটিউবের সার্ভারে থাকে, নেটফ্লিক্সের জন্য নেটফ্লিক্সের সার্ভারে থাকে, এরকম স্টোর থাকে। তো যখন, এবং আমি অলরেডি এটাও বলেছি যে আসলে এটা চাঙ্ক চাঙ্ক আকারে থাকে। আগে যেটা ছিল এটা হচ্ছে কন্টিনিউয়াস স্ট্রিমিং একটা ভার্সন ছিল, যে কন্টিনিউয়াস, টোটাল কন্টিনিউয়াস চলতে থাকবে এরকম। কিন্তু বর্তমানে হচ্ছে নর্মালি এটাকে 10 সেকেন্ড চাঙ্ক আকার এরকম ভাগ করা হয়ে থাকে। তাহলে হয় কি যে ওই বিট রেটটাকে প্রথম 10 সেকেন্ড হয়তোবা আমার 3G নেটওয়ার্কে আছে, তখন হয়তো এলোমেলো করে মানে অস্পষ্ট ভাবে আমি একটা ভিডিও দেখতে পাচ্ছি। এরপরে যখনই সে কোনো হাই এন্ড ইন্টারনেট কানেকশনের মধ্যে যাবে ওই মুভিটা দেখতে দেখতে, তখন কি হবে, তখন ওই পরের যে চাঙ্ক যেগুলো আছে, 10 সেকেন্ডের চাঙ্ক গুলো আছে, সেগুলো তখন আবার হাই যে বিট রেট সেই অনুযায়ী অ্যাডাপ্ট করে নিবে। যেহেতু ডাইনামিক্যালি অ্যাডাপ্ট করছে, এবং এটা এখানে যে মেসেজ আদান প্রদান হয় সেটা হয় এইচটিটিপির মাধ্যমে, এই জন্য এটাকে বলা হয় ডাইনামিক অ্যাডাপটিভ স্ট্রিমিং ওভার এইচটিটিপি। ঠিক আছে, তো এইচটিটিপি এর কনসেপ্ট এখানে কি রকম সেটাও আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, যেরকম যে আমার এইচটিটিপি তে কি এখানে কি হয়, প্রথমে আমার যে ব্রাউজার সে হচ্ছে সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠায় গেট মেসেজ দিয়ে, যে
ম্যানিফেস্ট ফাইল যেটা অর্থাৎ মেটা ফাইলের জন্য। এবং এই মেটা ফাইলে কি হয়, মেটা ফাইলে যতগুলো আমার এই সেম ভিডিওর ভার্সন আছে, যতগুলো কম্প্রেসড ভার্সন আছে, প্রত্যেকটার ইউআরএল আবার ক্লায়েন্টের কাছে পাঠানো হয়। ঠিক আছে, এরপরে ক্লায়েন্টের যে ব্রাউজার সে হচ্ছে ওগুলোর মধ্যে এই যে রেট মানে চেক করে যে আসলে আমার অ্যাডাপ্ট করার ক্যাপাসিটি আছে কতখানি, এবং সেই অনুযায়ী আমি কোনটা রিসিভ করতে পারবো, সেই অনুযায়ী ও সিলেক্ট করে সেই ইউআরএলটা আবার মিডিয়া সার্ভারের কাছে পাঠায়। এরপরে মিডিয়া সার্ভার ওকে আবার সেটাকে দেয়। এরকম একটা ব্যাপার হচ্ছে আমার ড্যাশ প্রোটোকল। তো এই ড্যাশ প্রোটোকলের মেইনলি প্রথমে তো ছিল না, আর ড্যাশের সঙ্গে আর একটাকে আমরা কম্পেয়ার করতে পারি, সেটা হচ্ছে এইচএলএস। এইচএলএস, আচ্ছা, এইচএলএস যেটা, এইচএলএস আর একটা হচ্ছে আমার ড্যাশ। ঠিক আছে, আচ্ছা, তো এইচএলএস যেটা, এটা মেইনলি অ্যাপলে ব্যবহার করা হয়। ঠিক আছে, অ্যাপল কম্পিউটারে বা আইওএস যে কোনো ডিভাইসে এটা ব্যবহার করা হয়। এইচএলএস মানে হচ্ছে এইচটিটিপি লাইভ স্ট্রিমিং প্রোটোকল। ঠিক আছে, এইচএলএস। এবং এটা শুধুমাত্র ব্যবহার করা হয় হচ্ছে অ্যাপলের জন্য, আইওএস ডিভাইস গুলোর জন্য এটা ব্যবহার করা হয়। তো এখানে মেইনলি প্রথমে যেটা ছিল, প্রথমে ছিল আসলে অ্যাডোবির, তোমরা হয়তো এই ভার্সনটা হয়তো খেয়াল করেছো, এর আগে যখন আমরা ইন্টারনেটে কোনো ভিডিও দেখতাম তখন হচ্ছে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারের একটা আসতো, প্লাগ ইন আসতো, যে ওইটা ডাউনলোড করতে হতো এক একটা ভার্সন। ঠিক আছে, তো ওই ফরম্যাটটা ছিল মেইনলি হচ্ছে আরটিএমপি ফরম্যাট। ঠিক আছে, আরটিএমপি ফরম্যাট যেটা ছিল রিয়েল টাইম মেসেজিং প্রোটোকল, এরকম একটা ব্যাপার ছিল যে ফ্ল্যাশ প্লাগইন এটার দরকার ছিল। এবং এটার রাজত্ব ছিল মেইনলি হচ্ছে 2010 সাল পর্যন্ত, বা 9-10 এরকম একটা ছিল। তারপরেও দুই একটা ডিভাইসে হয়তো এটা শো করেছে, যতক্ষণ না আসলে ড্যাশ প্রোটোকলটা সবার সামনে আসছে ততক্ষণ পর্যন্ত আরটিএমপিটাই ছিল। এর পরবর্তীতে আরটিএমপি আসলো, তারপরে যেহেতু এইচএলএস ছিল, ড্যাশ ছিল, এই অনেকগুলো যেহেতু ছিল, তো সেক্ষেত্রে দেখা গেছে যে সবগুলো আরো যাতে নতুন নতুন প্রোটোকল না আসে, তখন হয় কি নতুন নতুন প্রোটোকল আসলে আসলে একটা কমন প্রোটোকল সেট করাটা টাফ হয়ে যায়। এই জন্য যাতে একটা কমন প্রোটোকল সেট করা যায় সেজন্য আসলে মেইনলি ড্যাশটাকে নিয়ে আসা হয়েছে। তবে এখনো ড্যাশ আর এইচএলএস এদের মধ্যে একটা পার্থক্য আছে, থেকেই যায়। যেমন আমি তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছিলাম যে কোডেক, তারপর কন্টেইনার, এই ব্যাপারগুলো পড়িয়েছিলাম। তো এদের একটা পার্থক্য থাকে, যেমন আহ, অবশ্যই ড্যাশ যেটা, সেটা আমরা বলতে পারি যেটা একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল, মানে সবাই ব্যবহার করতে পারবে অ্যাপল বাদে। বাট এইচএলএস যেটা আছে এটা হচ্ছে শুধুমাত্র অ্যাপল ব্যবহার করছে। আবার এদের মধ্যে যে আরেকটা ব্যাপার, যে কোডেকের যে ব্যাপারটা, কোডেক হচ্ছে যেমন এইচএলএস যেটা আছে, এইচএলএস এর কোডেকটা হয়তো নির্দিষ্ট করা থাকে যে 8.265 অথবা এরকম বেশ কিছু কোডেক আছে, সেটা ব্যবহার করে এইচএলএস এর ক্ষেত্রে। আর ড্যাশের ক্ষেত্রে আসলে কোডেকটা আসলে সেরকম না, ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে যেহেতু আমি বলেছি যে একটা মাল্টিপল ভার্সন তৈরি হচ্ছে, নির্দিষ্ট কোনো ব্যাপার নাই, সেজন্য আসলে এটাকে বলা হয় কোডেক অ্যাগনস্টিক, এরকম একটা ব্যাপার থাকে। আর কন্টেইনারের যে কনসেপ্ট পড়িয়েছিলাম সেটাও একই রকম। আমি বলেছিলাম কন্টেইনার হচ্ছে যেমন সাবটাইটেল, অডিও, ভিডিও, ইমেজ সবগুলোর একটা কম্বিনেশন। ঠিক আছে, অনেকগুলো, এবং তার মধ্যে অনেকগুলো কোডেকের ফর্ম থাকতে পারে, এরকম ছিল। তো কন্টেইনারের ক্ষেত্রে জান এইচএলএস এর যে ভার্সনটা আছে, ওর যেটা আছে, ওটা কন্টেইনার ফরম্যাট হচ্ছে মেনলি এমপেগ 2 অথবা এমপেগ টিএস। ঠিক আছে, এইচএল এর জন্য যারা এমপিজি যেটা পড়েছে, এমপেগ 2 ভার্সন অথবা এমপেগ টিএস ভার্সন। ঠিক আছে, টিএস, তো এটাকে হচ্ছে প্রকাশ করা হচ্ছে ডট টিএস দিয়ে, এই ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট টিএস। কিন্তু ড্যাশ প্রোটোকলের ক্ষেত্রে হচ্ছে মেইনলি হচ্ছে এমপি4 ফরম্যাট। ঠিক আছে, এমপি4 ফরম্যাট হচ্ছে আমার ড্যাশ প্রোটোকলের ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে আমার যে এক্সটেনশন হয় সেটা হচ্ছে ডট এমপি4। এই একটা পার্থক্য, তো এরকম কিছু পার্থক্য আছে। তাই এরপরে যেটা আছে যে আসলে এই ড্যাশ প্রোটোকল ব্যবহার করলো, প্রোটোকলের ক্ষেত্রে হয়তো একটা বেনিফিশিয়ারি প্রোটোকল ব্যবহার করা গেল, কিন্তু মেইন যে ব্যাপারটা থেকে যায় যে আসলে সবাইকেই তো, যেহেতু আমি আগেই বলেছি যে 80% 80% যারা ইউজার আছে তাদেরকে হচ্ছে এটা প্রোভাইড করতে হচ্ছে। তো সেক্ষেত্রে কি হয়,
প্রত্যেককে একটা নির্দিষ্ট সার্ভার থেকেই প্রোভাইড করতে হয়। তো এর ক্ষেত্রে সার্ভারের উপরে একটা প্রেসার পড়ে যায়। তো এই প্রেসারটা যাতে না হয় সেটা দূর করার জন্যই হচ্ছে মেইনলি পরবর্তীতে আমাদের যে সিডিএন এর কনসেপ্টটা আসছে। এখানে সিডিএন এর কিছু দেয়া আছে এই স্লাইডে। তোমরা আসলে স্লাইডটা যদি তোমরা নিয়েও নাও, তোমরা কিন্তু শুধু সিডিএন পড়বা না, মাঝখানে কিন্তু ড্যাশ প্রোটোকলটা আমি পড়িয়েছি, এইচএলএস প্রোটোকলটা পড়িয়েছি, সেটাও অবশ্যই পড়বা, ঠিক আছে? সেটা যেখান থেকে পড়তে পারবা সেটা পড়বা। তো এক্ষেত্রে আমি যেটা বললাম যে যারা কন্টেন্ট প্রোভাইডার, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি হয়, অর্থাৎ যে কোনো ইন্টারনেট ভিডিও কোম্পানি, তারা কি করে, তারা কোনো একটা আহ, হতে পারে যে তাদের কাছে যে ভিডিও গুলো আছে তারা বড় একটা ডেটা সেন্টারের মধ্যে সেটাকে স্টোর করে রাখতে পারে। এখন ডেটা সেন্টারটা কি? ডেটা সেন্টার হচ্ছে মেইনলি অনেকগুলো সার্ভারের সমষ্টি, ঠিক আছে? অনেকগুলো, হয়তো হাজার বা এক লাখ 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 সার্ভারও হতে পারে, সার্ভার র্যাক থাকতে পারে, এরকম অনেক সার্ভার নিয়ে হচ্ছে একটা ডেটা সেন্টার হয়। তাহলে কি করতে পারে, এই যে ইন্টারনেট ভিডিও যে কোম্পানিগুলো, হয়তো ইউটিউব কি করলো, ওদের নির্দিষ্ট একটা অনেক বড় ডেটা সেন্টার তৈরি করলো, ঠিক আছে? এবং এর মধ্যে হচ্ছে সব ধরনের ভিডিও গুলো ওরা স্টোর করে রাখলো। তো সেক্ষেত্রে আসলে মেইনলি 3 ধরনের প্রবলেম দেখা যেতে পারে। তো এটা এর আগেও আমি বলেছি কি কোন ধরনের প্রবলেম হতে পারে। যেমন আমি হয়তো কোনো একটা ডেটা ভিডিও অ্যাক্সেস করতে চাচ্ছি, বাট ডেটা সেন্টার যেটা আছে সেটা হয়তো আছে আমেরিকায়। তা সেক্ষেত্রে কি হচ্ছে, আমার ক্লায়েন্ট থেকে সার্ভারে যখন রিকোয়েস্ট পাঠাচ্ছি সেটা হয়তো ইজিলি পৌঁছাতে পেরেছে, বাট যখন আমি একটা বড় ফাইল, হতে পারে 1 জিবি 2 জিবি যে কোনো একটা ফাইল আমি হয়তো ডাউনলোড করব, তখন কি হবে, সার্ভার থেকে ক্লায়েন্টে যে প্যাকেটটা আসবে সেটা মধ্যবর্তী অনেকগুলো লিংক, অনেকগুলো রাউটার পেরিয়ে তারপর হয়তো অথবা পেরিয়ে হয়তো আমার ক্লায়েন্টের কাছে বা আমার ব্রাউজারের কাছে সেটা আসলো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আসলে এন্ড টু এন্ড থ্রুপুট যেটা, সেটা অনেক কমে যায়, ঠিক আছে? এবং স্পিডটাও অনেক কমে যায়, এই একটা প্রবলেম। অর্থাৎ আমার আমি যে ক্লায়েন্ট ক্লায়েন্ট যদি সার্ভারের নিকটবর্তী না হয়, দূরে হয়, তখন হচ্ছে এটা একটা প্রবলেম হয় যে সার্ভার থেকে ক্লায়েন্টের ডকুমেন্টটা পৌঁছাতে অনেক সময় লেগে যায়, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? এরপরে যেটা আছে যে হয়তো একটা খুব পপুলার একটা ভিডিও আমি হয়তো এখন ওয়াচ করলাম, অথবা এখন আমি ডাউনলোড করলাম ওই সেই দূরবর্তী সার্ভার থেকে, তখন কি হচ্ছে, একবার দেখে আমি হয়তো যে কোনো কারণে আমার মোবাইল বা ল্যাপটপে হয়তো সেটা আমি রাখিনি, আমি ওয়াচ করেছি, ওয়াচ করে রেখে দিয়েছি, ঠিক আছে, আমি সেভ করিনি, ডাউনলোড করিনি। সেক্ষেত্রে কি হয় যে যেহেতু পপুলার, আমার হয়তো পরিবারের লোকজন ওইটা আবারও দেখতে চাচ্ছে, বা আমার হয়তো 1 সপ্তাহ বা 1 মাস পরে ওইটা আবারও দেখতে ইচ্ছে করছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি হয় যে একই জিনিস আমার একই সার্ভার থেকে একাধিকবার ওয়াচ করতে হচ্ছে, অর্থাৎ ওই কমিউনিকেশন লিঙ্কটাকে পার হয়ে আমার কাছে আসতে হচ্ছে। তো সেক্ষেত্রে এটাও একটা ড্রব্যাক যে অত দূর থেকে একই জিনিস আমার বারবার আনতে হচ্ছে। তো এর থেকে যদি আমার কাছে প্রক্সি সার্ভারের মতো কাছাকাছি কোনো একটা ব্যাপার থাকতো, সেক্ষেত্রে আসলে আমি ইজিলি ওইটা হ্যান্ডেল করতে পারতাম, ঠিক আছে? এরকম একটা ব্যাপার হতে পারে। আর যেটা মেইন প্রবলেম হতে পারে, যদি যেহেতু একটা ডেটা সেন্টারের কথা বলেছি, তাহলে ওই ডেটা সেন্টারে যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে টোটাল ওয়ার্ল্ডেই আমার হচ্ছে ইন্টারনেট কমিউনিকেশন সেটা ব্যাহত হবে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। তো এই যে চ্যালেঞ্জ গুলো আছে, এইটা দূর করার জন্যই মেইনলি হচ্ছে আমার সিডিএন এর যে কনসেপ্ট এটা আসছে। সিডিএন মানে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, ঠিক আছে, এইটা আসছে এখন। এই সিডিএনটা কি? সিডিএন হচ্ছে প্রক্সি সার্ভারের মতো, যেখানে একটা হয়তো মেইন সার্ভার বা অরিজিন সার্ভার থাকে, বা সেখানে হচ্ছে মেইন সমস্ত ডেটা স্টোর করা থাকে, ঠিক আছে? এরকম হতে পারে। এবং সেই সঙ্গে এই সিডিএন হয়তো আমার ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এক একটা ডেটা সেন্টার তৈরি করা থাকে, যেখানে ওই একই জিনিসের কপি, ডুপ্লিকেট কপি গুলো থাকে। তাহলে কি হয়, এবং এখানে প্রক্সি সার্ভারের মতো একই কাজ হয়, যখন মেইন সার্ভারে কোনো কিছু যে কোনো একটা সিডিএন এ কোনো কিছু আপলোড হয়, অর্থাৎ আপডেট হয়, তখন সেইটা হচ্ছে সমস্ত সিডিএন এর কাছে সেই ইনফরমেশন গুলো চলে যায়, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এবং এই সিডিএন যেগুলো আছে এটা প্রাইভেট সিডিএন হতে পারে। যেমন আমরা যদি গুগলের কথা ধরি, আমি এটাও তোমাদেরকে আগে পড়িয়েছিলাম যে গুগলের ক্ষেত্রে ওদের আসলে প্রাইভেট সিডিএন আছে।
এবং ইউটিউবও হচ্ছে সেই গুগলের প্রাইভেট যে সিডিএন সেটার মধ্যেই থাকে। এবং এক্ষেত্রে শুধু ইউটিউব না, ওদের জিমেইল বা গুগলের আর যে যে পারফরমেন্স যেগুলো আছে, গুগলের ম্যাপ আছে, তারপরে সোশ্যাল নেটওয়ার্ক ও গুগলের মাধ্যমে ব্যবহার করা যায়, এই সবগুলোর জন্য ওর আসলে একটা প্রাইভেট নেটওয়ার্ক আছে। এবং এই যে সিডিএন এর কথা বললাম, এই সিডিএন ইনফ্রাস্ট্রাকচারও আছে। তবে এই সিডিএন এর যে ইনফ্রাস্ট্রাকচার গুগলের ক্ষেত্রে, এটা হচ্ছে মেনলি ৩টা টায়ারে ভাগ করা থাকে। ঠিক আছে? এই ডেটা সেন্টার নিয়েই, যেমন ডেটা সেন্টারের কথা বলেছি যে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এটা থাকে, এস্টাবলিশড ইনস্টল করা থাকে। এরকম গুগলের আছে কি, গুগলের আছে ১৯টা এরকম মেগা ডেটা সেন্টার আছে। ঠিক আছে? ১৯টা। এটা হচ্ছে ২০২০ এর তথ্য অনুযায়ী। এটা অনলাইনে সার্চ দিলে হয়তো এই লোকেশন গুলো পেয়ে যাবা। যেরকম ১৯টা আছে, নর্থ আমেরিকা, ইউরোপ এবং এশিয়া, এদের মধ্যে এরকম ১৯টা মেগা ডেটা সেন্টার আছে। এবং এই প্রত্যেকটা ডেটা সেন্টারে আবার হয়তো ১ লাখ ২ লাখ এরকম সার্ভার আছে। ঠিক আছে? প্রত্যেকটা ডেটা সেন্টারে। তাহলে এই ডেটা সেন্টার গুলো কি করে, এখানে যখন আমি কোনো কিছু সার্চ করি তখন, বা অথবা জিমেইল মেসেজ দেখতে চাই, তখন সেই জাতীয় ইনফরমেশন গুলো এই মেগা ডেটা সেন্টার গুলো থেকে আমাদের ব্রাউজারে আসে। এখন এই মেগা ডেটা সেন্টার গুলো বাদেও আরো কিছু ক্লাস্টার থাকে, যেগুলো হচ্ছে ক্লাস্টার। কি, এগুলোকে ক্লাস্টার বলা আছে, যে এখানে কতগুলো সার্ভার নিয়ে ক্লাস্টার তৈরি হয়। ঠিক আছে? মেগা ডেটা সেন্টার মতো রকম হয়তো লাখ লাখ সার্ভার নিয়ে তৈরি হয় না, বা কিন্তু কয়েকশো সার্ভার নিয়ে হয়তো একটা ক্লাস্টার তৈরি হয়। ঠিক আছে? ক্লাস্টার গুলোতে আবার কি থাকে, এই ক্লাস্টার গুলোতে থাকে হচ্ছে কিছু স্ট্যাটিক ডকুমেন্ট, যেরকম হতে পারে যে আমি হয়তো ইউটিউবের ভিডিওর কথা বললাম, সেটা থাকতে পারে এই ক্লাস্টার গুলোতে। ঠিক আছে? আর এই ক্লাস্টার গুলো বাদেও ওর আরো ছোট ছোট কিছু ক্লাস্টার আবার থাকে। যেমন আমি বলেছি ১৯টা মেগা ডেটা সেন্টার আছে, ৯০টা বড় ধরনের ক্লাস্টার আছে, আর এছাড়াও আরো ছোট ছোট কয়েকশো ক্লাস্টার আসলে আছে, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো এরকম ক্লাস্টার আছে। ঠিক আছে? তো এক্ষেত্রে মেগা ডেটা সেন্টার হয়তো লাখ লাখ সার্ভার থাকে, বড় ক্লাস্টার গুলোতে থাকে কয়েকশো হয়তো সার্ভার থাকতে পারে। আবার এছাড়া যে ছোট ছোট যে ক্লাস্টার যেগুলো আছে, তো সেক্ষেত্রেও হচ্ছে এরকম বেশ কিছু সার্ভারের র্যাক থাকে, হয়তো ১০ ২০ ১০০ এরকম সেখানে থাকতে পারে। ঠিক আছে? তাহলে কি হয়, যখনই আমার ব্রাউজার থেকে একটা সার্চ করা হয়, কোনো কোয়েরি করা হয়, তখন কি হয়, এই মেসেজটা প্রথমে হচ্ছে আমার লোকাল আইএসপি তে যায়। তো লোকাল আইএসপি মানে হচ্ছে আমি যে ছোট ছোট যে ক্লাস্টার বা ক্যাশের কথা বলেছি সেটার কাছে যায়, যেটা হচ্ছে লোকাল আইএসপি যেটাকে হ্যান্ডেল করে। তাহলে প্রথমে হচ্ছে সেই ছোট ক্যাশের কাছে যাওয়ার পরে ওখান থেকে হচ্ছে কিছু স্ট্যাটিক কন্টেন্ট পাওয়া যায়। স্ট্যাটিক কন্টেন্ট মানে হচ্ছে যেরকম হয়তো একটা ওয়েব পেজ আছে, ওয়েব পেজে হয়তো স্ট্যাটিক কিছু কমেন্ট আছে, উপরে হয়তো নাম, নামটা আছে, বা গুগলের পেজেই হয়তো উপরে হয়তো ওয়েব, ম্যাপ, এরকম কিছু স্ট্যাটিক ডকুমেন্ট আছে, যেগুলো আসলে আমি যতই সার্চ করি না কেন, সার্চ রেজাল্টটা ভ্যারি করবে, বাট ওই ডকুমেন্ট গুলো একই থাকবে, এরকম থাকে যে কোনো কিছুতে। এটা হয়তো তোমরা দেখেছোই, এরকম কিছু থাকে। তো সেটা হচ্ছে কি হয়, যখন আমি সার্চ করি প্রথমে লোকাল আইএসপির মাধ্যমে আমার সেই ছোট ছোট ক্লাস্টার বা ক্যাশের কাছে যায়। ওখান থেকে আমার সেই স্ট্যাটিক ডকুমেন্ট গুলো যখন আমি পাই, এরপরে হচ্ছে সেই আমার যে কাছে লোকাল আইএসপি যে ক্যাশটা আছে, ও আবার সেই রিকোয়েস্টটা পাঠিয়ে দেয় হচ্ছে আমার কাছাকাছি যে ডেটা সেন্টারটা আছে সেখানে। আমরা যে ডেটা সেন্টারের কথা বলেছিলাম সেখানে পাঠায় দেয়। সেখান থেকে তখন আমার যে সার্চ যেগুলো আসে, সেটা হচ্ছে রিট্রাই করা হয় সেই মেগা ডেটা সেন্টার থেকে, এরকম একটা ব্যাপার। তাহলে এই যে নেটওয়ার্কটা তৈরি হচ্ছে আসলে অনেকগুলো ডেটা সেন্টার নিয়ে, এটাকেই আসলে বলা হয় সিডিএন এর কনসেপ্ট। তো এই সিডিএন এর কনসেপ্টে হচ্ছে কি, যে নেটওয়ার্ক যেটা আছে, এটা আমি বললাম যেটা প্রাইভেটও হতে পারে, অথবা মানে পাবলিকও কোনো কিছু হতে পারে। যেমন আমি হয়তো আমার নিজের একটা জমি আছে, আমি নিজে একটা বাড়ি তৈরি করেছি এবং সেখানে আমি থাকি। এটা কি, এটা হচ্ছে আমার প্রাইভেট। ঠিক আছে? অথবা আমি হয়তো নিজের আমার জমিও নাই, বাড়িও নাই, আমি অন্য একজনের তৈরি করা বাড়িতে ভাড়া থাকছি। এটা কি, এটা হচ্ছে একটা পাবলিক, মানে এখানে পাবলিক কনসেপ্টটা ওরকম আসে না। এটা হচ্ছে কি, অন্যের তৈরি করা একটা সিডিএন, সেটা আমি ভাড়ায় নিচ্ছি, এরকম একটা ব্যাপার, এটাও হতে পারে।
ঠিক আছে, তাহলে দুই ধরনের কনসেপ্ট থাকে। তো এখানে মেনলি হচ্ছে একটা এক্সাম্পল যেটা দেয়া আছে এটা দেখাচ্ছি, যেখানে বলা আছে ববের রেসপেক্টে। ঠিক আছে, তো আমার যে উদাহরণটা বলা আছে এখানে, বব হচ্ছে ক্লায়েন্ট ধরা হয়েছে এবং সে হচ্ছে নেট সিনেমা ডট কম এরকম একটা ওয়েব পেজ আছে, যেখান থেকে ও হয়তো একটা ভিডিও ডাউনলোড করতে চাচ্ছে, হয়তো নতুন একটা ভিডিও আসছে, হয়তো ট্রান্সফরমার 7 মুভি আসছে, সেটাকে ডাউনলোড করতে যাচ্ছে। তাহলে এখানে কি হয়, এটা আমি ধরে নিলাম যে এখানে নেট সিনেমা ও হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার। ঠিক আছে, তাহলে কিন্তু ও হচ্ছে হয়তো অন্য একটা সিডিএন ব্যবহার করে, যে সিডিএনটার নাম যে কোনো কিছু হতে পারে, এখানে সিডিএনটার নাম দেওয়া আছে kingcdn.com। ঠিক আছে, ও হয়তো এরকম আলাদা একটা কিং সিডিএন ব্যবহার করে। ঠিক আছে, তাহলে কি হবে, যখন একজন ইন্ডিভিজুয়াল কাস্টমার নেট সিনেমায় কোনো একটা মুভির জন্য সার্চ করবে, তখন কি হবে, এই যে এরকম একটা অপশন, এই যে সংখ্যা দেয়া আছে, এই সংখ্যাটা হচ্ছে আমি যে মুভিটা সার্চ করছি সেই মুভির জন্য একটা আইডেন্টিফায়ার। ঠিক আছে, এবং যদি আমি কোনো ভিডিও ডাউনলোড করতে চাই, তাহলে অবশ্যই এই যে স্ল্যাশ স্ল্যাশ কথাটা আছে, এই স্ল্যাশ স্ল্যাশের পরে একটা ভিডিও টার্ম আসবে। অর্থাৎ যে কোনো ভিডিও আমি যদি সার্চ করি, তাহলে http:// এরপরে হচ্ছে ভিডিও কথাটা আসবে, video.netcinema.com/ তারপর নির্দিষ্ট সেই আইডেন্টিফায়ারটা আসবে। তাহলে এখানে হচ্ছে আমার কিছু ডিএনএস সার্ভারও কাজ করে। তো ডিএনএস সার্ভার আমরা জানি যে কোনো হোস্ট নেমের রেসপেক্টে আইপি অ্যাড্রেসটা আমাদেরকে দেয়। ঠিক আছে, তো এখানে যেহেতু আমি যেখানে সার্চ করব সেখানে ওই ভিডিওটা নাই, ভিডিওটা আছে একটা সিডিএন এ, তাহলে কি হবে, সেই সিডিএন এর যে আইপি অ্যাড্রেসটা সেটা আসলে ইউজারের কাছে কিভাবে পৌঁছায় সেটা আসলে এই ফিগারে দেয়া আছে। তাহলে প্রথমে কি হয়, প্রথম 1 নম্বর কনসেপ্টে যেটা আছে যে কোনো একজন ইউজার, আচ্ছা যে কোনো একজন ইউজার সে কি করবে, প্রথমে হয়তো নেট সিনেমার যে ওয়েব পেজ আছে সেটাকে সে ভিজিট করবে। ঠিক আছে, এখন নেট সিনেমার ওয়েবসাইট সে হয়তো ভিজিট করবে, আর এখানে বলা আছে যে ওর লোকাল ডিএনএস সার্ভার এটা আছে, এবং আমরা পড়েছি যে লোকাল ডিএনএস সার্ভার প্লাস অথরিটেটিভ ডিএনএস সার্ভার একটা পড়েছি আমরা। তো অথরিটেটিভ ডিএনএস সার্ভারটা কি, তার কাছে হচ্ছে মেইন সমস্ত ইনফরমেশন থাকে, রুট ফাইলটা থাকে, ও হচ্ছে সেইটা ট্রান্সফার করতে পারে লোকাল ডিএনএস সার্ভারে যখন তার প্রয়োজন হয়, এরকম একটা ব্যাপার। তাহলে এইটা হচ্ছে আমার নেট সিনেমার অথরিটেটিভ ডিএনএস সার্ভার, এটা হচ্ছে আমি যে ইউজার, আমার লোকাল ডিএনএস সার্ভার। ঠিক আছে, আর আমি যে সিডিএনটা ব্যবহার করি সেটা হচ্ছে কিং সিডিএন। ঠিক আছে, আর কিং সিডিএন এর জন্য একটা অথরিটেটিভ ডিএনএস সার্ভার আছে। তাহলে প্রথমে আমি যেটা আমাকে করতে হয় বা করছি, সেটা হচ্ছে যেমন এখানে বলা আছে যে বব গেটস ইউআরএল ফর ভিডিও, যেটা হোক এখানে একটা অ্যাড্রেস দেয়া আছে, তাহলে সেটা হচ্ছে এই বব এই ইউআরএল টা পেয়েছে নেট সিনেমা থেকে। ঠিক আছে, এই ইউআরএল টা পাওয়ার পরে 2 নম্বরে কি হবে, ও হচ্ছে এখান থেকে এই ইউআরএল টা পাওয়ার পরে সেটা পাঠাবে ওর যে ব্রাউজার, ববের ব্রাউজার প্রথমে নেট সিনেমার ওয়েব পেজ ভিজিট করে ইউআরএল এ ক্লিক করলো, ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটা চলে যাবে লোকাল ডিএনএস সার্ভারে। ঠিক আছে, এরপরে লোকাল যে ডিএনএস সার্ভার ও কি করবে, 3 নম্বর কনসেপ্টে দেখো, লোকাল ডিএনএস সার্ভার আবার এই যে নেট সিনেমার জন্য যে অথরিটেটিভ ডিএনএস সার্ভার তার কাছে এই কোয়েরিটা রিলে করবে। ঠিক আছে, এটা হচ্ছে অথরিটেটিভ ডিএনএস সার্ভারের কাছে রিলে করবে, এখানে অলরেডি দেয়া আছে। এরপরে কি হবে, আচ্ছা সরি, আচ্ছা এরপরে যে কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে আমার যখন অথরিটেটিভ সার্ভারের কাছে আসবে, এরপরে ও আবার সেই কোয়েরিটা লোকাল সার্ভারের কাছে পাঠাবে, যে আসলে আমার কাছে তো এটা স্টোর করা নাই, কিন্তু এটা যার কাছে স্টোর করা আছে তার হোস্ট নেম হচ্ছে এইটা, এবং সেটা হচ্ছে কিং সিডিএন এর। তখন এই লোকাল ডিএনএস সার্ভার আবার সেই রিকোয়েস্টটা কিং সিডিএন এর যে অথরিটেটিভ ডিএনএস আছে তার কাছে পাঠাবে। এরপরে কিং সিডিএন আবার সেই ভিডিওটা যেখানে আছে তার যে আইপি অ্যাড্রেস, অর্থাৎ এই কিং সিডিএন এর যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা ডিএনএস লোকাল ডিএনএস এর কাছে পাঠাবে, লোকাল ডিএনএস আবার সেইটা ববের কাছে পাঠাবে।
যখন ববের ব্রাউজার অর্থাৎ ববের ক্লায়েন্ট যখন কিংসিডিয়ান এর সেই আইপি অ্যাড্রেসটা পাবে, সে আবার সেই কিংসিডিয়ান এর আইপি অ্যাড্রেসে যোগাযোগ করে সেখান থেকে সেই ভিডিওটা ডাউনলোড করবে। এরকম একটা ব্যাপার। আমার মনে হয় যে অতিরিক্ত আজকের আসলে থিওরিটিক্যাল কথাবার্তা একটু বেশি হয়ে যাচ্ছে। আমি জানি না তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে কিনা। তারপর আমি পড়ালাম। আসলে এরপর আরো বেশ কিছু ব্যাপার আছে। আমি বেসিক কনসেপ্টটা তোমাদেরকে দিয়ে দিলাম যে সিরিয়ালটা আসলে কিভাবে কাজ করছে। তো তোমাদের জন্য আসলে যেটা তোমরা করবা, নেটফ্লিক্স, ঠিক আছে, নেটফ্লিক্স এর কথা আমি অলরেডি কিছু বলেছি যে নেটফ্লিক্স এবং ইউটিউব, এই দুইটা জিনিস কিভাবে কাজ করে সেটা তোমাদের জন্য পড়া থাকলো, ঠিক আছে। নেটফ্লিক্স এবং ইউটিউব এই দুইটা নিয়েই এক্সামে কোশ্চেন আসবে। তো যেহেতু আমি বলেছি যে আমি আজকেরই তোমার এই অ্যাপ্লিকেশন লেয়ারের টার্মটা শেষ করব, তো সেহেতু আমি এর পরে আর যাচ্ছি না। তবে এটা তোমরা দেখলেই বুঝতে পারবা যে যেহেতু অলরেডি তোমরা সিডিএন এর কনসেপ্টটা জেনেছো, তারপর ড্যাশ প্রোটোকলের কনসেপ্টটা জেনেছো, পিয়ার টু পিয়ার এর কনসেপ্টটা জেনেছো, এবং মাল্টিমিডিয়ার কনসেপ্টটা জেনেছো। তো সেক্ষেত্রে আসলে তোমরা এই নেটফ্লিক্স এবং ইউটিউব এই দুইটা যদি তোমরা নিজেরা একটু পড়ো, তাহলে আমার মনে হয় তোমরা সেটা বুঝতে পারবা, সমস্যা হবে না। তারপরে যদি খুব বেশি সমস্যা হয়, আমি হয়তো পরীক্ষার আগে আগে একটা ক্লাস নিয়ে বুঝিয়ে দেবো। তবে এই দুইটা অবশ্যই পড়বা, এক্সাম এই দুইটা দিয়ে কোশ্চেন অবশ্যই থাকবে। এবং এই দুইটা তোমরা মেইনলি এই রসের বই থেকেই দেখে নিও। আর এছাড়া তো অনেক ইউটিউবে ভিডিও পাওয়া যায় বা বিভিন্ন ডকুমেন্ট পাওয়া যায়, সেটা তোমরা পড়ে নিও। ঠিক আছে, তো আজকের অ্যাপ্লিকেশন লেয়ারের কনসেপ্ট আমি এখানে শেষ করলাম। এরপর হয়তো কালকে শুক্রবার বা শনিবার আমি হয়তো চেষ্টা করব ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিয়ে দিতে। তো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। বুঝতে কি কোনো প্রবলেম আছে তোমাদের? না ম্যাডাম। ওকে, ঠিক আছে তাহলে। আর তোমাদের আসলে পার্টিসিপেন্ট আমি জানি না অনলাইনে ক্লাসের জন্য পার্টিসিপেন্ট এত কম হয় নাকি ক্লাসে, তো আমি যতদূর মনে হয় এর থেকে পার্টিসিপেন্টস বেশিই থাকে। তো এখানে মাত্র 28 পার্টিসিপেন্টস। এটা বাড়ানোর সম্ভাবনা কি বলতো, বাড়ানো যায় কিভাবে এটা? ওরা কি ইনফরমেশন? ম্যাম অ্যাটেন্ডেন্স নেন না তো, এই জন্য ক্লাস করানো হচ্ছে। বুঝিনি। ম্যাম আবার? অ্যাটেন্ডেন্স নিলে সবাই আচ্ছা আর আচ্ছা অনেকে আচ্ছা জয়েন দিত। আচ্ছা, এটা কিন্তু একটা ব্যাপার আসলে অ্যাটেন্ডেন্সের জন্যই মনে হয় অধিকাংশ ক্লাস করে। তবে অ্যাটেন্ডেন্স আমি যদি নাও নেই, তোমাদের আসলে অটোমেটিক্যালি জুমে অ্যাটেন্ডেন্স তৈরি হয়ে যায়, যে কারা কারা অ্যাটেন্ড করছো তাদের একটা লিস্ট অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়, সেখান থেকে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। তো আমি শুধু তোমাদের যে মাঝে মাঝে দুই একটা হয়তো নাম ডাকি, সেটার কারণ যারাও অ্যাটেন্ড করছো তাদের মধ্যে তোমরা আসলে অ্যাটেন্ড করে ঘুমিয়ে পড়ছো কিনা বা অ্যাটেন্ড করে অন্য কোথাও চলে যাচ্ছ কিনা, সেটা বোঝার জন্য আসলে আমি মাঝে মাঝে নামটা ডাকি। ঠিক আছে, কিন্তু মেইনলি যারা যারা অ্যাটেন্ড করেছো তাদের একটা লিস্ট অলরেডি দেয়া থাকে জুমের মধ্যে, ঠিক আছে। এই জন্য আসলে ওরকম করে আমার অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয় না। তবে যেহেতু অ্যাটেন্ডেন্সের জন্যই ক্লাস যদি করে থাকে, তো সেই ক্লাস আসলে না করাই ভালো, যদি কেউ শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের জন্যই ক্লাস করে আর কি। তারপরও যারা ক্লাস করছো তাদেরকে আসলে ধন্যবাদ। আর আরেকটা যেটা কথা থাকে আসলে, যে অ্যাটেন্ড করছো কিনা সেটা বোঝার জন্য আসলে আমি চিন্তা করেছি এরপর থেকে তোমাদের আসলে ভিডিও ক্লাস নিব। তোমাদের ভিডিও অন করা থাকবে। তোমরা আসলে আমিও ক্লাস নিয়ে আসলে এরকম মজা পাই না। তোমাদের মুখ না দেখে আমি আসলে নিজেও ক্লাস নিয়ে মজা পাই না, আর তোমরা রেসপন্সও করো না কেউ। তো এরপরে হয়তোবা ভিডিও অন রেখে আমি ক্লাস নিতে পারি। যাই হোক, ভালো থাকো। আর যদি কোনো কোশ্চেন থাকে সেটা পরের ক্লাসে আস্ক করো। আর এখানে অবশ্যই ইউটিউব আর নেটফ্লিক্স কিভাবে কাজ করে সেটা অবশ্যই অবশ্যই তোমরা পড়বা, সেটা রিকোয়েস্ট থাকলো। আর বাদ বাকি যেটা আছে এরপরে আমরা তিনটা প্রোটোকল আর পড়বো ট্রান্সপোর্ট লেয়ারের, এসসিটিপি, টিসিপি আর ইউডিপি। সেটা যদি পারি এই সপ্তাহের মধ্যে শেষ করে তারপর ল্যাবের ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা অনিক, তোমাদের ল্যাবে আসলে কি কি পড়ানো হয়েছে বা কিভাবে পড়ানো হয়েছে তার কি কোনো লিস্ট আমাকে দিতে পারো? জি ম্যাম। সবুজ স্যার প্যাকেট ট্রেসার দিয়ে আমাদেরকে আর কি কিছু প্রবলেম সলভ করাচ্ছেন। হ্যাঁ, মানে প্যাকেট ট্রেসার দিয়ে করাবো, বাট
আচ্ছা, সেখানে তো স্যার যেহেতু মানে মনে হয় আইপি অ্যাড্রেসিং এর ব্যাপার বা রাউটার কানেকশন, পিসির কানেকশন, এগুলো ভিল্যান এর কানেকশন, এগুলো তো সব পড়িয়েছেন মনে হয়, তাই না? জি ম্যাম। ম্যাম স্যারের হচ্ছে একটা ক্লাসরুম আছে, ওখানে মেবি আপনাকে অ্যাড করছেন, ওখানে আপনি দেখতে পারবেন যে আমাদের কি কি প্রবলেম স্যার হচ্ছে আর কি অ্যাসাইনমেন্টের জন্য দিয়েছিল, সবগুলোর লিস্ট আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আসলে যেহেতু তোমাদের অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল পড়াচ্ছি, তো সিসকো প্যাকেট ট্রেসার দিয়ে অলরেডি যেহেতু তোমরা আইপি অ্যাড্রেসে সবকিছু শিখেছো, তো এক্ষেত্রে খুবই ইজি একটা ব্যাপার যে মেইন মানে কঠিন ব্যাপারগুলো হচ্ছে ওই আইপি অ্যাড্রেসিং এর ব্যাপারগুলোই। ওটা যেহেতু শেখা আছে, আমি হয়তো দুই একটা ক্লাস নিলে ল্যাবের ব্যাপারটা মানে অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল গুলো কিভাবে কাজ করে সেটা দেখাতে পারবো। তো এই সপ্তাহের মধ্যে আমি চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য। আর তোমাদের কি ফাইনালের ডেট দেয়া আছে? না ম্যাম, এখনো তো এই বিষয়ে কিছু জানি না। না, তো নভেম্বরেই তো হওয়ার কথা। আচ্ছা, হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি চেষ্টা করব আগামী এক সপ্তাহের মধ্যে কোর্সটা শেষ করার। ঠিক আছে? আচ্ছা, জি। ঠিক আছে। তাহলে ভালো থাকো সবাই। ধন্যবাদ।